Hare Krishna, সকলকে সুস্বাগতম. Let's begin with the Mangalacharan prayers. Om Jnanatimirandhasya Jnananjana-shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Shvapadantikam. Vandeham Shri Guru Shri Yuta Padakamalam Shri Gurun Vaishnavanscha Shri Rupam Shagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Shabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalitan Shri Vishakhanvitamscha Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Vanchakalpatarubhyascha Kripa Sindhubhya eva cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Namo Mahavadanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratishe Namaha Panchatattvatmakam Krishnam Bhaktarupa Swarupakam Bhaktavataram Bhaktakhyan Namami Bhaktashaktikam He Krishna Karuna Sindho Deenabandho Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namostute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे. So let's continue our Grihastha Ashram series. तो गृहस्थाश्रम by Adjust Devaki Mataji entering গৃহস্থাশ্রম থেকে আমরা পাঠ করছি. আমরা এখন আছি চ্যাপ্টার 2 compatibility for গৃহস্থাশ্রম. তো কি কি টপিক অলরেডি আমরা ডিসকাস করেছি. চ্যাপ্টার 1 এ আমরা দেখেছি আওয়ার সার্চ ফর লাভ, যে প্রত্যেক জীবই আনন্দের সন্ধান করছে এই জড় জগতে, এবং সেই সূত্রে লাভ এন্ড লাস্ট এর মধ্যে কি ডিফারেন্স, অর্থাৎ কাম এবং প্রেমের মধ্যে কি ডিফারেন্স, সেটা আমরা আলোচনা করেছি. এবং তারপর স্পিরিচুয়াল এবং মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ, আধ্যাত্মিক এবং জাগতিক চিন্তাধারা, এবং কিভাবে একজন মেটেরিয়ালিস্টিক ব্যক্তি সেই গৃহস্থ আশ্রমকে কিভাবে দেখে, একজন আধ্যাত্মিক ব্যক্তি কিভাবে দেখবে, সেটা আলোচনা করেছি. চ্যাপ্টার 2 তে আলোচনা বিষয়বস্তু হচ্ছে ওয়াই টু গেট ম্যারিড, অর্থাৎ বিবাহ করার কারণ কি, বা কিভাবে আমি ডিসাইড করব যে আমার গৃহস্থ আশ্রমে যাওয়া উচিত কিনা. শর্ট অ্যান্সার হচ্ছে আমার মাইন্ডের কথা শুনলে চলবে না, সাধু গুরু শাস্ত্র তাদের সাথে আলোচনা করে আমাকে ডিসাইড করতে হবে যে আশ্রম আমার কৃষ্ণ ভাবনামৃতের জন্য বেস্ট, সেই আশ্রম আমাকে চুজ করতে হবে. অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড, কোন বয়সে বিবাহ হওয়া উচিত, তো সেটা নিয়েও ডিটেল ডিসকাশন করেছি. জিস্ট হচ্ছে যে আর্লি হওয়া উচিত সেটা, যেমন আগেকার দিনে অনেক আগে বিয়ে হয়ে যেত, অ্যাটলিস্ট ফিক্স হয়ে যেত, তাতে মাইন্ড একটা স্টেবিলিটি থাকতো, ইনস্টেবিলিটি থাকতো না. স্পেশালি মাতাজিদের জন্য তাড়াতাড়ি আর্লি এজে বিয়ে হওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন কারণ রয়েছে. নেক্সট টপিক চ্যাপ্টার 2 তে কম্প্যাটিবিলিটি ফর গৃহস্থ আশ্রম. আমি যার সাথে গৃহস্থ আশ্রমে প্রবেশ করব, আমি কি কি ফ্যাক্টরস কনসিডার করব সেখানে. প্রথমে আসে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলছে কিনা সেটা. তো সেটা নিয়েও মাতাজি আলোচনা করেছেন যে অনেকে সেটা ডিসকাস করে, বা সেটাকে কতটা প্রায়োরিটি দিতে হবে সেটা তার পার্সোনাল ব্যাপার. সবেরই এক্সেপশন আছে, এমনও দেখা গেছে যে খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ হয়েছে কিন্তু তবুও তাদের হতে পারে যে খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ তাদের, এবং তারা দুজনে
একসাথে মায়াতে যাচ্ছে কৃষ্ণ কনসিয়াস না হয়। তো তবুও মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে দুজনের সেম মেন্টালিটির কিনা, তো সেই জন্য চেক করে নেওয়া বেটার। কিন্তু যদি এরকম দেখা যায় যে আমার হাতে বেশি অপশন নেই, একটি কি দুটি অপশন রয়েছে, তখন অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি অতটা ম্যাটার করবে না, আর অন্য ফ্যাক্টর রয়েছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আমরা আলোচনা করেছিলাম যে অন্য ফ্যাক্টরগুলো দেখা উচিত। যদি বেশি অপশন অ্যাভেলেবেল না থাকে, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল যদি কিছু ইস্যু থেকে থাকে, দেখা যাচ্ছে আমার হাতে আর অপশন নেই, যার সাথে আমার কথাবার্তা চলছে একটি অপশন আছে হয়তো, তার সাথে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ হচ্ছে না, কি করা যাবে? তো বিভিন্ন স্পিরিচুয়াল সলিউশনস আছে, মঙ্গল দোষ বা ইত্যাদি যদি থাকে, তখন নৃসিংহ যজ্ঞ ইত্যাদি করা যায়। এবং টেক ব্লেসিংস অফ গুরু মহারাজ অ্যান্ড ডিভোটিস, এবং টেক স্ট্রং কমিটমেন্ট টু বি সিনসিয়ার ইন কৃষ্ণ কনসিয়াসনেস। যদি কৃষ্ণ ভাবনামৃতটা খুব স্ট্রং হয়, তাহলে বাকি মিসম্যাচ থাকলেও অনেক দিক থেকে সেগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। কনসাল্ট ডিভোটি অ্যাস্ট্রোলজার্স, তো বা আমরা ডিভোটি অ্যাস্ট্রোলজারদের সাথে কনসাল্ট করতে পারি। এমন অনেক ডিভোটি কাপল রয়েছে যারা অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি সেটাকে অতটা কেয়ার করেন না, তারা কৃষ্ণের উপর ছেড়ে দেন যে হ্যাঁ, যদি কৃষ্ণ কনসিয়াসনেস ভালো থাকে, কৃষ্ণ আলটিমেটলি আমাদেরকে ডিল করবে। নেক্সট ফ্যাক্টর ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যান্ড ইন্টিমেসি, যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কম্প্যাটিবিলিটিকে অ্যাসেস করার জন্য। আমি আমার পার্টনারের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা, সেটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট হচ্ছে লেভেল অফ রিনাউন্সিয়েশন এবং লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস। আর একটা ফ্যাক্টর হচ্ছে হাজব্যান্ড ওয়ান্টস টু বি সুপিরিয়র, মানে হাজব্যান্ডের নেচার, এটা একটা মেল নেচার। স্পিরিচুয়াল কালচার বলে আরেকটা বই রয়েছে মাতাজির, এই যেটা এন্টারিং গৃহস্থ আশ্রম, এটা সেকেন্ড বই মাতাজির। তো প্রথম বইয়ে আরো ডিটেলস আলোচনা করেছেন যে মেল নেচার হচ্ছে সে সবসময় সুপিরিয়র হতে চায়, সে তার ওয়াইফের চোখে সবসময় হিরো হতে চায়। তো এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে হাজব্যান্ডের মধ্যে, বিয়ের সময় এটা দেখা উচিত যে ওয়াইফ হিসাবে আমি যেন তাকে সেই হিরোর জায়গায় রেসপেক্ট করতে পারি। এমন যেন বিয়েটা না হয় যে ওয়াইফ মনে করছে যে আমি হাজব্যান্ডের থেকে বেটার অনেক দিক থেকেই, কিন্তু ঠিক আছে বিয়ে করতে হবে তাই করছি, সেরকম নয়। ভেতর থেকে যেন একটা রেসপেক্ট আসে হাজব্যান্ডের প্রতি, সেটা ইম্পর্টেন্ট। কারণ হাজব্যান্ড যদি একবার ফিল করে যে ওয়াইফ আমাকে রেসপেক্ট করে না, তাহলে গৃহস্থ আশ্রমে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য হাজব্যান্ডকে টলার হতে হবে, ওল্ডার ইন এজ হতে হবে, হাইলি এডুকেটেড হতে হবে, স্পিরিচুয়ালি মোর ম্যাচিওর হতে হবে, ফাইন্যান্সিয়াল স্ট্রঙ্গার হতে হবে, হায়ার প্যারেন্টেজ উচ্চ জন্ম থেকে আসতে হবে। সেজন্য বৈদিক প্রথায় অনুলোম এবং প্রতিলোম বিবাহের রয়েছে। ঠিক আছে, অনুলোম এবং প্রতিলোম বিবাহ অর্থাৎ যে হাজব্যান্ড সে যেন উচ্চ কাজ থেকে হয়, এবং ওয়াইফ সে মানে উচ্চ বর্ণ এবং লোয়ার বর্ণ, অর্থাৎ কোনো ব্রাহ্মণ যদি হাজব্যান্ড হয় তাহলে ক্ষত্রিয় ওয়াইফ হতে পারে, কিন্তু ক্ষত্রিয় হাজব্যান্ড আর ব্রাহ্মণ ওয়াইফ সেটা খুব একটা ভালো ম্যারেজ মানা হয় না। 9th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে যে দেবযানী এবং যজাতি, তাদের মধ্যে যে ম্যারেজ সেটা বর্ণনা করা আছে। যজাতি হচ্ছে ক্ষত্রিয়া, আর দেবযানী হচ্ছে ব্রাহ্মণের কন্যা, শুক্রাচার্যের কন্যা। তো একটা আপাতকালীন সিচুয়েশনে তাকে বিবাহ করতে হয়েছিল, যদিও সেটা প্রতিলোম বিবাহ, কিন্তু সেই সময় সেটা অ্যালাউ করা হয়েছিল অনলি ইন আপাতকালীন কন্ডিশন। ঠিক আছে, তো 9th ক্যান্টোতে গেলে তোমরা পড়বে, সেখানে রাজকন্যা শর্মিষ্ঠা এবং রাজগুরুর কন্যা দেবযানী, তাদের মধ্যে কিছু কনফ্লিক্ট হয়, একে অপরের ড্রেস চেঞ্জ হয়ে যায়। তো সেটা নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ বাঁধে, এবং এ ওকে দু কথা শুনিয়ে দেয়, ওকে দু কথা শুনিয়ে দেয়, এরকম ভাবে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কমিউনিটির মধ্যে সেটা একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছিল। তো এনিওয়ে, হাজবেন্ডের মধ্যে কনফিডেন্স থাকা উচিত, উইজডম মানে জ্ঞান থাকা উচিত, ওপেননেস, ব্রড মাইন্ডেড হওয়া উচিত। হাজবেন্ড শুড বি রিয়েল হিরো উইথ ম্যানলি কোয়ালিটিস। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে যখন কি গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে, তার আগে পর্যন্ত সে হচ্ছে বয় মানে বালক। গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে বা প্রবেশ করার যোগ্য, সে তখন হয়ে যায় ম্যান। তো বয় আর ম্যানের মধ্যে কি ডিফারেন্স, যে রেসপন্সিবিলিটি নিতে শিখছে কিনা, সে রেসপন্সিবলি কাজ করতে পারছে কিনা। কারণ গৃহস্থ আশ্রম মানে অনেক রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিতে হবে, তো সেই জন্য রেসপন্সিবল হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট।
যে আমি, এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমি নিজেকে সামলেও আমার কাছে টাইম অ্যাভেলেবেল থাকছে অন্যদেরকে সামলানোর। এইটা ইম্পর্টেন্ট। কেউ যদি দেখা যায় আমি এখন নিজেকেই ঠিকমতো সামলাতে পারছি না, হয় আমার এই দুদিন ছাড়া শরীর খারাপ হয়ে যাচ্ছে, বা আমি শরীরকে ম্যানেজ করতে পারছি না, আমি আমার জব ম্যানেজ করতে পারছি না, আমি আমার সাধনা ম্যানেজ করতে পারছি না, যা হোক করে সব কোনো দিকটা গোলমাল হয়ে যাচ্ছে, তার মানে সে এখনো খুব একটা রেসপন্সিবল ডিসিপ্লিন হয়নি গৃহস্থাশ্রমে প্রবেশ করার জন্য। কারণ গৃহস্থাশ্রমে প্রবেশ করলে নিজে সবকিছু সামলাতে হবে, তার সাথে আরো ফ্যামিলি মেম্বারসদের দায়িত্ব নিতে হবে। তো সেই জন্যই এগুলো হচ্ছে ম্যানলি কোয়ালিটিস। মাস্ট টলারেট ওয়াইফস লিমিটেশন অ্যান্ড ফল্টস। যদি ওয়াইফের কোনো লিমিটেশন বা ফল্ট থাকে, কেউ তো পারফেক্ট নয়, সেগুলোকে মেনে নিতে হবে, সেগুলো নিয়ে ঝামেলা করলে চলবে না। যে হ্যাঁ, কর্ম অনুসারে আমি এর থেকে বেশি আমার আর কিছু মানে করার নেই, আমার কর্ম অনুসারে আমি এরকমই ওয়াইফ পেয়েছি, তো কৃষ্ণ আমাকে এরকম ওয়াইফ দিয়েছে বা হাজব্যান্ড দিয়েছে। অনেকের হাজব্যান্ড এরকম হতে পারে যে কৃষ্ণ ভক্তিতে সাপোর্টিভ নয়, কমপ্লেন করা উচিত নয়, সেটাকে মেনে নেওয়া উচিত। তো এখানে মেনলি হাজব্যান্ডের কথা বলা হচ্ছে। তো মাস্ট টলারেট ওয়াইফস লিমিটেশন অ্যান্ড ফল্টস। নেক্সট হচ্ছে লেভেল অফ কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস। তো কি আলোচনা করছি আমরা, সেটা মাথায় ছকটা থাকা খুব ইম্পর্টেন্ট। আমরা আলোচনা করছি কম্প্যাটিবিলিটি ফ্যাক্টরস বিভিন্ন, রাইট? প্রথমে মানে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর মানে হচ্ছে আমার সাথে তার ভালো মানে মিল হচ্ছে কিনা, সেইটাকে বলে কম্প্যাটিবিলিটি। বাংলায় পার্টিকুলার টার্মটা হচ্ছে জোটক। খুব ভালো মিল হলে বলা হয় রাজ জোটক। তো এটাকে বলে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর। তো অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যেতে পারে, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা সেটা দেখা যেতে পারে, হাজব্যান্ডের মধ্যে এই গুণগুলো আছে কিনা যাতে আমি তাকে রেসপেক্ট করতে পারবো, সেটা একটা ফ্যাক্টর। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কমিটমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস, অর্থাৎ কৃষ্ণ ভক্তিটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে সেটাও সেম লেভেলে হতে হবে। একজন অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, আরেকজন একদমই সিরিয়াস নেয়নি, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, তো সেটা হচ্ছে লেভেল অফ কমিটমেন্ট এন্ড লেভেল অফ রিনাউন্সিয়েশন, মানে জড়জাগতিক বিষয় থেকে আমি কতটা ডিট্যাচড। কেউ হয়তো মুভি দেখা ইত্যাদি বা বিভিন্ন ধরনের জড়জাগতিক যে বিষয়, সেগুলোতে এখন আসক্তি বজায় রেখেছে। আরেকজন যদি একদমই অনাসক্ত হয় সেগুলোতে, সে শুধু কৃষ্ণকে নিয়ে থাকতে চায়, তাহলে একটা সমস্যা হতে পারে। তো সেজন্য দেখা যায় যে গৃহস্থাশ্রমে প্রবেশ করার সময় যদি দেখা যাচ্ছে যে হাজবেন্ড খুব একটা বেশি কৃষ্ণ কনসিয়াস নয়, এই রকম লেভেলেরই ওয়াইফ খোঁজা উচিত, বা এরকম ওয়াইফ থাকলে সেই লেভেলেরই হাজবেন্ড তার জন্য দেখা উচিত। একজন খুব ডিপ কৃষ্ণ কনসিয়াসনেস, আরেকজন এই যে শুরু করেছে, সেটাতে একটা সমস্যা হতে পারে। কিন্তু অপশন না থাকলে তখন সবই মানিয়ে নিতে হবে। তখন আমার যে পার্টনার, তাকে আরো বেশি করে বিবাহের পর, গৃহস্থাশ্রমে প্রবেশ করার পর তাকে আরো ভালো করে কৃষ্ণ ভক্তিতে আনার প্রয়াস করতে হবে। কিন্তু যদি অপশন থাকে তাহলে এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখা উচিত। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। নেক্সট হচ্ছে আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তার মধ্যে যেমন ফাইন্ডিং আ পার্টনার থ্রু দি ইন্টারনেট, কালচারাল ডিফারেন্সেস, ম্যারিং আ নন ডিভোটি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে। ওকে, সো হেডিং দিতে পারো আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টর আলোচনা করা হলো এবং আরো ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আলোচনা করা হবে। সো এটা লাস্ট ফ্যাক্টর আমরা আলোচনা করেছি, লেভেল অফ রিনাউন্সিয়েশন। নেক্সট other important factors. Even if some of the above mentioned criteria for compatibility are not there, or if an already married couple comes to Krishna consciousness who do not match in all those aspects, it does not mean that there is no hope or future for their family life in Krishna consciousness. তো মাতাজি বলছেন
যে আমরা অনেক কিছু ফ্যাক্টর বললাম, এই ফ্যাক্টর গুলো মিলিয়ে যদি গৃহস্থ আশ্রমে কেউ প্রবেশ করে তার মানে ভালো, তাদের মধ্যে অনেকটাই ম্যাচ রয়েছে। কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে এতটা ম্যাচ নেই, তখন কি করা যেতে পারে? বা এরকম হতে পারে যে বিয়ে হয়ে গেছে অলরেডি, কিছুই জানতো না, তখন সেই কৃষ্ণ ভক্তিতে আসেনি, হ্যাঁ শাস্ত্র পড়েনি, কিচ্ছু করেনি, যা হোক নর্মাল বিয়ে হয়ে গেছে, সেই সময় এত কিছু দেখা হয় না যে কেউ যে কারোর সাথে গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে। তো যদি এরকম হয় যে অলরেডি ম্যারিড কাপল, অলরেডি বিবাহিত কোনো দম্পতি তারা কৃষ্ণ ভক্তিতে আসছেন, বা কৃষ্ণ ভক্তিতে আসছেন ম্যারিড দম্পতি, সেটা একটা কেস। আরেকটা হতে পারে যে এত সমস্ত তাদের মধ্যে ম্যাচ নেই, তখন কি তাদের কোনো হোপই নেই ভালো গৃহস্থাশ্রম হওয়ার? সেটা নয়। তো সেখানে মাতাজি বলছেন কি করা উচিত, কি সলিউশন। Nonetheless, it implies that the wife should be extra careful and become expert in continually encouraging and appreciating her husband and looking up to him, even though she may surpass him in many ways. She will have to fully understand the tactics of how to serve as the auspicious source of energy and inspiration for her husband. If she acquires this refined art, then she will be able to allow her husband to take the lead and look up to him, even though she may be the same age or older, more highly educated, or earning more. এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, মাতাজি একটা জিনিসের সলিউশন বলছেন। হোয়াট ইজ দ্যাট সলিউশন? মানে প্রথমে আগে কি প্রবলেমটা জানতে হবে, তারপর আমরা বুঝতে পারবো সলিউশনটা কি। তো প্রবলেম হচ্ছে যে এত কিছু ম্যাচ নেই আমাদের, বিয়ে হয়ে গেছে, কি করবো এরপর? ভালো গৃহস্থ আশ্রম যদি চাই আমরা, তো সেটা আগে লিখি আমরা, হোয়াট ইজ দ্য প্রবলেম। নট মাচ কম্প্যাটিবল। কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর বিভিন্ন বলেছে, কিন্তু নট মাচ কম্প্যাটিবল মানে ভালো কম্প্যাটিবিলিটি নেই। ঠিক আছে, অলরেডি ম্যারিড, হোয়াট টু ডু, কি করা উচিত এই অবস্থাতে? নাও কাম সলিউশন, হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনে মাতাজি বলছেন যে সলিউশনটা বিশেষত দিতে পারে মাতাজি বা ওয়াইফ। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো বলছি এরকম যদি হয়ে যায়, অবশ্যই হাজব্যান্ডেরও ভূমিকা আছে, যে কোনো গৃহস্থ আশ্রমকে ভালো করার জন্য হাজব্যান্ডেরও ভূমিকা আছে, ওয়াইফেরও ভূমিকা আছে। কিন্তু যদি এরকম হয়ে যায় যে কম্প্যাটেবল নয় সব ফ্যাক্টরগুলো অনুসারে, কিন্তু তবুও ভালো গৃহস্থ আশ্রম যদি চাই, তাহলে মাতাজিকে অনেকটা এগিয়ে আসতে হবে। মানে দ্য ওল্ড সেইং গোজ লাইক দিস, মানে পুরানো কথা রয়েছে, প্রবাদ, সংসার সুখের হয় রমণীর গুণে, উই হ্যাভ হার্ড। সো মাতাজি ইজ কাইন্ড অফ সেটাকে রিইটারেট করছেন যে যদি দেখা যায় যে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কম আছে এবং আমি শান্তি চাই, সুখ চাই সংসারে, তাহলে মাতাজির হাতে কন্ট্রোলটা বেশি আছে। সে চাইলে অনেকটাই পরিবর্তন করতে পারে, অতটাও কন্ট্রোল হাজবেন্ডের হাতে থাকে না। মানে সংসারটাকে সুখের করার যে কন্ট্রোলটা সেটা বেশি থাকে মাতাজির হাতে, সেটা দেবকী মাতাজি বলছেন। তো কি করা উচিত ওয়াইফের? তো বিভিন্ন পয়েন্ট আলোচনা করছেন। ওয়াইফ শুড, উনি আগেও এই কনসেপ্ট আলোচনা করেছেন, গৃহস্থাশ্রম সুখী হওয়ার মেন কনসেপ্ট হচ্ছে যে হাজবেন্ডকে এমন একটা ফিলিং দিতে হবে ওয়াইফকে যে সে আমার চোখে হিরো। হুম। তো একটা জায়গাতে দেবকী মাতাজি বলছেন যে ইভেন ইফ সামটাইমস দেখা যায় যে হাজবেন্ড নন ডিভোটি, ধরো ওয়াইফ ইজ এ ডিভোটি কিন্তু হাজবেন্ড হচ্ছে নন ডিভোটি, সেইখানে ও ওয়াইফকে উচিত হাজবেন্ডকে রেসপেক্ট দেওয়া। গুরু মহারাজের একটা কোয়েশ্চেন আনসার সেশন শুনছিলাম, সেইখানে গুরু মহারাজ বলছিলেন, একজন মাতাজি প্রশ্ন করেছেন মহারাজকে যে গুরু মহারাজ আমার বাড়িতে শুধুমাত্র আমি ডিভোটি,
বাকি কেউ ডিভোটি নয়, আমার হাজব্যান্ড, আমার বাড়ির অন্য সদস্যরা কেউ ডিভোটি নয়, তো আমি কিভাবে এখানে সার্ভাইভ করতে পারি? তো গুরু মহারাজ বলছেন যে তুমি এরকম করতে পারো, মাঝে মধ্যে ধরো তুমি গীতা পড়ছো, তুমি তোমার হাজবেন্ডের কাছে যাও, দিয়ে বলো যে আমি গীতার এই ভার্সটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। কতটা ম্যাচিওর রেসপন্স এটা! প্রথম কথা আমাদের ভাবতে হবে যে আমি ওয়াইফ ডিভোটি, হাজবেন্ড ডিভোটি নয়। হাজবেন্ড ডিভোটি নয় মানে সেই গীতা তো দূরের কথা, প্রভুপাদের ছোট বই কিছুই জানে না সে, সেই গীতার ভার্স কি বোঝাবে? ওয়াইফ তার থেকে অনেক বেশি জানে গীতা সম্বন্ধে। কিন্তু তবুও ওয়াইফের উচিত হাজব্যান্ডের কাছে গিয়ে, মানে গুরু মহারাজ একটা উপায় বলছেন, এর মানে বোঝানোর চেষ্টা করেছেন, ডাইরেক্টলি এটাই যে সলিউশন, যে কোনো ওয়াইফ তার হাজব্যান্ড যদি নন ডিভোটি, একটাই সলিউশন, ইস্কন থেকে গীতা কিনে আনো, গীতার ভার্স দেখাও, এরকম নয়। সে ভাগবতের ভার্সও হতে পারে, চৈতন্য চরিতামৃতের ভার্সও হতে পারে। তো ভার্সই হবে তারও কোনো দরকার নেই, যে কোনো জিনিসে তাকে প্রায়োরিটি দেওয়া, যে আমি তোমার কাছ থেকে শিখতে চাই। তখন সে বুঝবে যে ও নাহলে কি হবে, হাজবেন্ড ভাববে এ ও ভক্তি করেছে, ও নিজেকে বিশাল ভাবছে। আর যদি ওয়াইফ এরকম হয় যে তুমি কি জানো, তুমি তো একটা শূদ্র, তুমি শাস্ত্রের কোনো রুল জানো না, কোনো কিছুতে বিশ্বাস নেই, এইরকম ভাবে যদি ডিল করে, তাহলে হাজবেন্ড ভাববে যে ও নিজেকে বিশাল ভাবছে। তখন হাজবেন্ডের সাথে ওয়াইফের একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। অনেক রকম প্রবলেম আসতে পারে। হাজবেন্ড হয়তো দেখা যাবে যে বাড়িতে সে আর ইন্টারেস্টেডই নয়, তার হয়তো অন্য কাউকে ভালো লেগে যাচ্ছে, ইলিসিট সেক্সুয়াল কানেকশন হয়ে যেতে পারে, বিভিন্ন রিস্ক আছে। তো সেই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট। ওয়াইফ ওয়াইফের জিনিসটাই বোঝা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেন আমার হাজব্যান্ডকে হিরো হিসাবে দেখি, বা আমি যদি নাও দেখি অ্যাটলিস্ট তাকে এটা বোঝানো যে আমি তোমাকে হিরো হিসাবে দেখি। হাজব্যান্ড যেন এটা ফিল না করে যে আমার ওয়াইফ নিজেকে আমার থেকে সুপিরিয়র মনে করে এবং আমাকে ইনফিরিয়র মনে করে। একবার যদি এটা ঢুকে যায়, তাহলে সংসারে সুখের কোনো চান্স নেই। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেটা বুঝতে হবে। মাতাজি, দেবকী মাতাজি এতটা এক্সপিরিয়েন্স, উনি ডাইরেক্ট সলিউশন বলছেন না যে এইটা করে দাও ওইটা করে দাও সংসারে সুখ আসবে। উনি একদম প্রপার সায়েন্সটা বলছেন, হোয়াট ইজ দ্য সায়েন্স। যেমন আমরা দেখতে পাই কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিলে বিভিন্ন এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টস গুলোর বিভিন্ন রকম প্রপার্টিজ, কিন্তু সেই প্রপার্টিগুলো কোথা থেকে আসছে? করে কতগুলো ইলেকট্রন রয়েছে, কতগুলো প্রোটন রয়েছে, কতগুলো নিউট্রন রয়েছে, সেইটা দিয়ে ডিসাইডেড হচ্ছে এই প্রপার্টিগুলো। তো সেরকম মাতাজি ডাইরেক্ট বলে দিচ্ছে না এটা প্রবলেম, এই সলিউশন করে দাও। মাতাজি বলছেন এটা হচ্ছে প্রবলেম, এবারে তুমি বোঝো যে প্রবলেমটা কেন প্রবলেম। আরো ডিপে যাচ্ছেন, এই কারণে প্রবলেম, কারণ মেল ইগো, নেচার মেলদেরকে এইভাবে একটা তৈরি করেছেন, তাদের সাথে এইভাবেই ডিল করতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। তো সেই রকম ভাবে পুরো সায়েন্সটা বোঝাচ্ছেন, গৃহস্থ আশ্রমের যে সায়েন্স, সেটা মাতাজি বোঝাচ্ছেন। তো এইরকম সিচুয়েশনে কি করা উচিত? ওয়াইফ যদি বেশি এক্সপিরিয়েন্সড হয়, স্পিরিচুয়ালি হয়তো বেশি ম্যাচিওর, মেটেরিয়ালি হয়তো বেশি পড়াশোনা করেছে, তবুও এমন একটা ফিলিংস দিতে হবে হাজব্যান্ডকে যে হাজব্যান্ড যেন সুপিরিয়র, সাবমিসিভ থাকতে হবে। স্টে হাম্বল ইভেন ইফ হাইলি কোয়ালিফাইড। সেটা সব দিক থেকে, মেটেরিয়ালি, স্পিরিচুয়ালি। অনেক সময় হতে পারে যে ওয়াইফের স্যালারি বেশি হাজব্যান্ডের থেকে, তবুও থাকা উচিত হাম্বল। বা কখনো এটা বলা উচিত নয় আমি তো বেশি কন্ট্রিবিউট করি, তুমি আমি যেটা বলবো সেটাই হবে, এগুলো একদমই উচিত নয় আর কি। তো হুম, she will have to fully understand tactics how to serve auspicious source of energy। যদি সেটা না, যদি এরকম হয় তাহলে কি হবে, ওয়াইফ হাজব্যান্ডকে পজিটিভ এনার্জি দিয়ে সাপোর্ট করতে পারবে, আর না হলে কিন্তু ওয়াইফের এনার্জিটা নেগেটিভলি কাজ করবে হাজব্যান্ডের উপর এবং তাকে আরো ডিস্ট্রয় করে দেবে। গিভ রেসপেক্ট টু হাজব্যান্ড লাইক এ হিরো। মাতাজি বলছেন যে উনি একটা জায়গায় গেছিলেন, একজন ভক্তের বাড়ি। তো সেখানে গিয়ে, সেখানে যে মানে একজন গৃহস্থ ভক্তের বাড়িতে গেছিলেন, সেখানেও মাতাজি ডিভোটি, কিন্তু তার হাজব্যান্ড ডিভোটি নয়।
কিন্তু তবুও তিনি হাজব্যান্ডের সাথে এত সুন্দরভাবে ডিল করেন এবং হাজব্যান্ড ও ওয়াইফকে খুবই ভালোবাসে। তো যদিও হাজব্যান্ড ডিভোর্টি নয়, তবুও কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর বনিবনা রয়েছে। তো সেটা দেখে মাতাজি খুব ইন্সপায়ার্ড হয়েছিল। তো বিষয় হচ্ছে এটাই, ছিল প্রভুপাদ ও তার যে বোন তাদেরকে এরকম বলতেন। অনেক সময় শ্বশুর বাড়ির লোকজন বা হাজব্যান্ড তারা ডিভোটি ছিল না, তো ছিল প্রভুপাদ বলতেন যে স্টিল তোমার কিন্তু ভালো করে সার্ভ করা উচিত, রেসপেক্ট দেওয়া উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন ইফ হাজব্যান্ড স্পিরিচুয়ালি সে হয়তো লোয়ার বা নন ডিভোটি হতে পারে, তবুও তাকে সেই পজিশনে রাখা উচিত। অনেক সময় দুজনেই হয়তো ডিভোটি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কিন্তু ওয়াইফ একটু বেটার ডিভোটি, একটু বেশি দিন ভক্তিতে এসেছে বা ইনিশিয়েটেড, তবুও সেটা ফলানো উচিত নয় যে আমি তোমার থেকে তো সিনিয়র ডিভোটি, আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে না। দ্য মোমেন্ট উই ডু দিস, তার মানে আমি আমার নারীত্বটাকে হারিয়ে ফেললাম, আমিও পুরুষ হয়ে গেলাম। যখনই আমি আমার হাজব্যান্ডকে অর্ডার করা স্টার্ট করব, তার মানে একজন নারী তার নারীত্বকে হারিয়ে ফেলে। নারী মানে সে হাজব্যান্ডের শেল্টারে থাকবে, এটা হচ্ছে নারীর ধর্ম, এবং সেই শেল্টারে থেকে তাকে পজিটিভ এনার্জি দেবে। যখনই আমি অর্ডার করতে আরম্ভ করলাম আমি সুপিরিয়র, আমার কথা শুনতে হবে, আমার অর্ডারে চলবে, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন যখনই আমি নিয়ে নেবো, তার মানে হচ্ছে আমি নারী সত্তা হারিয়ে ফেলেছি এবং আমিও পুরুষ হয়ে গেলাম। মানে যেমন দুটো পুরুষের মধ্যে বিবাহ হয়েছে, বনে দেখবে অনেক সময় এরকম হয়, দুটো পুরুষ সিংহ নিজেদের মধ্যে সবসময় লড়াই করতে থাকে, তাই না? তো সেরকম হয়ে যাবে গৃহস্থ আশ্রমের পরিবেশটা, যেমন দুটি পুরুষ নিজেদের মধ্যে লড়াই করছে, ই বলছে আমি সুপিরিয়র, ও বলছে আমি সুপিরিয়র। সিংহদের মধ্যে এরকমই তো, এটা আমার টেরিটরি, এর মধ্যে প্রবেশ করবে না, এটা আমার এরিয়া, ও বলছে না এটা আমার এরিয়া, ব্যাস। তো সেম পোল, নর্থ পোল আর নর্থ পোল হলে রিপালশন হবে, সাউথ পোল হলে রিপালশন হবে, নর্থ পোল আর সাউথ পোল হলে তখন অ্যাট্রাকশন হবে। তো নারীকে নারীর মতো প্রপার্টি থাকা উচিত, পুরুষকে পুরুষের মতো প্রপার্টি থাকা উচিত, তবে গৃহস্থ আশ্রম ভালো হয়। এবং মাতাজি বলছেন যে রমণীর হাতেই কিন্তু সেই কন্ট্রোলটা রয়েছে বেশি। লাইকওয়াইজ আ হাজব্যান্ড শুড অলসো বিকাম এক্সপার্ট ইন সাপোর্টিং। তারপরে সেকেন্ডারি ফ্যাক্টর হিসেবে বলছেন যে হাজব্যান্ডেরও সাপোর্টিভ হওয়া উচিত, protecting and encouraging his wife's enthusiasm. If he commits to working on his inner security and confidence, he will not feel threatened by wife's qualification or qualities. তো যদি ওয়াইফের কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন বেশি হয়, তো অনেক সময় হাজব্যান্ড ইনসিকিউর হয়ে যেতে পারে, ও এর কোয়ালিফিকেশন বেশি, তাহলে এ তো আমাকে কন্ট্রোল করবে, এ তো আমাকে আদেশ করবে। তো বলছে যে হাজব্যান্ড যদি এক্সপার্ট হয় সাপোর্ট করতে এবং এনকারেজিং হয়, ব্রড মাইন্ডেড হয়, তাহলে তার এই ইনসিকিউরিটিটা আসবে না। তো হাজব্যান্ডেরও ভাবা উচিত, হ্যাঁ ঠিক আছে আমারই তো ওয়াইফ, তো অসুবিধা কি আছে, আমার ওর সাথে কেন কম্পিটিশন কেন করতে যাব। তো হাজব্যান্ডকেও আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, তাহলে তার ইনসিকিউরিটি আসবে না। হাজব্যান্ড শুড বি সাপোর্টিং, প্রোটেক্টিং, এনকারেজিং। এনকারেজ করা উচিত ওয়াইফকে, সব জিনিসেই তাকে আমি দমিয়ে রাখবো এরকম নয়। হি কমিটস ওয়ার্কিং অন ইনার সিকিউরিটি এন্ড কনফিডেন্স, উইল নট ফিল থ্রেটেন্ড। তো এগুলো যদি থাকে এবং সে যদি নিজের ইনার সিকিউরিটি এন্ড কনফিডেন্স সেগুলোর উপর কাজ করে, ইনার সিকিউরিটি অ্যান্ড কনফিডেন্স। আগেই বলা হয়েছিল যে হাজব্যান্ডের একটা কোয়ালিটি হচ্ছে তার মধ্যে কনফিডেন্স থাকতে হয়। সে যদি নিজের উপর কনফিডেন্ট থাকে, দেখবি এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছে, সে জানে যে আমি যেটা করছি সেটা বেস্ট, আমার জন্য যে যতটুকু আমার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমি যেটা করছি সেটা বেস্ট। আর কিছু লোক হয় ইনসিকিউর, আমি একটা কাজ করছি, আর লোককে দেখলাম আরে ও এটা করছি, বাবা ও এটা করে নিল, আমি পারলাম না, বাস তার ইনসিকিউরিটি শুরু হয়ে গেল। এটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। বা এখানে আরেকটা টার্ম মডার্ন সেন্স ইউজ করা হয়, ফোমো বলা হয়, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। তো সেগুলো দরকার নেই আমার, আমি জানি আমার জন্য কোনটা বেস্ট। সবার জন্য সবার কোয়েশ্চেন পেপার আলাদা লাইফের, তো আমি সবাইকে দেখে অনুকরণ কেন করতে যাব, আমি দেখবো আমার জন্য কোনটা বেস্ট।
কি করে বুঝবো? শাস্ত্র পড়ে। কি করে বুঝবো? ডিভোটিদের সাথে ডিসকাস করে। শাস্ত্র পড়ে ডিভোটিদের সাথে ডিসকাস করে সাধুগুরু শাস্ত্রকে কনসাল্ট করে আমি একটা ঠিক করলাম আমার জন্য এটা করা উচিত, আমি এটাই করবো। এবার লোক আমার থেকে 10 গুণ জিনিস করে বেড়াক, আমার কিছু অসুবিধা নাই। আমি যদি স্কুইরেল হয়, আমার হনুমানের সাথে কম্পেয়ার কেন করতে হবে? আমি সামান্য বালি কন্ট্রিবিউট করবো রাম সেতুতে, হনুমান অনেক বড় বড় কন্ট্রিবিউশন করতে পারে। ভগবান যেদিন আমাকে বড় বানাবে সেদিন আমিও বড় কন্ট্রিবিউট করব। তো আমার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী আমি করবো, বাস। আমার ইনসিকিউরিটি তো কিছু নাই। তো সেই জিনিসটা মেনটেন করা উচিত। A woman who has been trained to conduct herself in a humble, submissive, protective demeanor will be able to play her powerful and crucial role in any situation. And on the contrary, no matter how qualified her husband may be, if she is proud and arrogant, she will not be able to look up to him with respect and serve as his power of inspiration. তো বলছে কয়েকজন প্রপারলি ট্রেন্ড হয় গৃহস্থ আশ্রমে। যেমন অনেক সময় আগেকার দিনে মারা ট্রেন করতো তাদের যে ডটার, কন্যাদেরকে বিবাহের আগে যে কিভাবে গৃহস্থ আশ্রমে থাকা উচিত। মা তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তার মেয়েকে শেখাতো। তো সেটাই বলা হচ্ছে, উইমেন হু হ্যাভ বিন ট্রেন টু কন্ডাক্ট হারসেলফ ইন আ হাম্বল এন্ড সাবমিসিভ এন্ড প্রোটেক্টিভ ডিমিনার। তো এটার জন্য ট্রেনিং এর দরকার আছে। কারণ দেখ, আজকালকার যুগে ট্রেনিংটা নেই বলে সবার মধ্যে একটা অ্যারোগেন্ট নেচার। কখনোই আজকালকার যে মডার্ন ইউথ, তারা এই প্রিন্সিপাল গুলো ফলো করা তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু আগেকার দিনে এগুলো খুব ন্যাচারাল ছিল। তো এটা শেখানো হতো যে কিভাবে তোমার সাবমিসিভ থাকা উচিত এবং সাপোর্ট করা উচিত হাজব্যান্ডকে সবসময়, তাকে সবসময় এনকারেজ করা উচিত, ভালো ওয়ার্ডস বলা উচিত। এই জিনিসটা, তাকে কখনো নিচু দেখানো উচিত নয়। তো এই ট্রেনিংটা যদি কারোর থাকে তাহলে সে সব জায়গাতেই মানিয়ে নিতে পারবে। ইভেন ইফ হাজব্যান্ডের কোয়ালিফিকেশন কম, স্যালারি কম, ডিভোশনাল লেভেল কম, তাতেও সে মানিয়ে নিতে পারবে যদি ওয়াইফের এই ট্রেনিংটা থাকে। আর এই ট্রেনিংটা যদি না, যতই সে পিওর, তার মেটেরিয়াল কোয়ালিফিকেশন বেশি থাকুক, কারো যদি এই ট্রেনিংটা না থাকে, সে তবুও কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে। মানে মাতাজি বলতে চাইছেন যে হাজব্যান্ডের কোয়ালিফিকেশন বেশি হলে রেসপেক্ট করাটা ইজি হয়, কিন্তু যতই বেশি হোক হাজব্যান্ডের কোয়ালিফিকেশন, ওয়াইফের যদি ট্রেনিং না থাকে তাহলে সে রেসপেক্ট করতে পারবে না। তো সেজন্য ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন বেস্ট ট্রেনিং মাতাজি নিজেই করছেন এই বইয়ের মাধ্যমে। জাস্ট উই হ্যাভ টু রিড দ্য বুক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড উনি কি বলতে চাইছেন। ট্রেনিং অফ ওয়াইফ ইজ ইম্পর্টেন্ট। টু respect and support husband. যদি সে প্রাউড আর অ্যারোগেন্ট হয় তাহলে সে কখনোই সেই রেসপেক্টটা দিতে পারবে না। Additionally, she must work on her inner sense of self-acceptance. Then she can remain satisfied with the kind of husband Krishna has given to her. আর কি করা উচিত? সেলফ অ্যাকসেপ্টেন্স, এই কোয়ালিটিটা ডেভেলপ করা উচিত। এই কোয়ালিটিটা মানে কি? কৃষ্ণ আমাকে যেমন দিয়েছে আমি সেরকমই থাকবো। আমার হাজব্যান্ডের যেরকম ক্যাপাসিটি আমি সেই রকমই থাকবো, তার থেকে বেশি কিছু আশা করব না আমি। যেদিন আমার হাজব্যান্ডের বেটার ক্যাপাসিটি হবে সেদিন আমি আশা করতে পারি। তো এমন নয় যে আমার বিশাল বড় বড় স্বপ্ন আছে আর হাজব্যান্ড আমাকে সেগুলো ফুলফিল করতে পারছে না, তো আমার রাগ হচ্ছে। আমাকে মেনে নিতে হবে না, আমার হাজব্যান্ডের যেরকম ক্যাপাসিটি সেই রকম আমি স্বপ্ন দেখবো, এটাকে বলে সেলফ অ্যাকসেপ্টেন্স। যদি ভগবান কোনোদিন দিন দেয় তার ক্যাপাসিটি বেশি হয়, তখন আমি বড় স্বপ্ন দেখতে পারি। Then she can remain satisfied with the kind of husband Krishna has given her. If she thinks of herself and her life negatively, she may feel dissatisfied with everything in her life, including her husband. কিন্তু অনেক সময় কেউ যদি নেগেটিভ ভাবতো, বাবা আমার জীবনে কিছুই হলো না, সামান্য এটাও দিতে পারছে না আমার হাজব্যান্ড,
কেন যে আমি এখানে বিয়ে করে নিলাম, অন্য আরো একটু ওয়েট করলে ভালো হতো, এটা যে নেগেটিভিটি সাইকেলে চলে যাও, এটা করা উচিত নয়। সেলফ অ্যাকসেপ্টেন্স থাকা উচিত। আমাদের জীবনে বহু এরকম জিনিস আছে যেগুলো আমাদের মনোমতো হয় না, উই শুড অ্যাকসেপ্ট যে হ্যাঁ ভাই, আমার কর্ম অনুসারে এর থেকে বেশি আমার প্রাপ্য নয়। আমার বিরুদ্ধে কৃষ্ণ কোনো ষড়যন্ত্র করে দেয়নি যে আমার বিশাল প্রাপ্য ছিল কিছু, আর কৃষ্ণ আমার সব টাকা মানে হাতিয়ে নিয়েছে, দিয়ে আমাকে কম দিচ্ছে, সেরকম নয় ব্যাপারটা। আমার যতটা প্রাপ্য সেটাই দিচ্ছে। ইভেন মানে যদি আমরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করি ফিলোসফিটা, কৃষ্ণের কোনো ইনভলভমেন্টই নেই আমাদের লাইফে। সেই লেভেলে ডিভোটি নয় যে কৃষ্ণ নিজের হাতে করে ডিল করবে আমাদেরকে। ল অফ কর্মা দিয়ে ডিল হচ্ছে আমরা, এবং ল অফ কর্মা ইজ ইম্পার্শিয়াল, যেমন করবে সেরকম ভোগ করবে। তো আমরা যা হচ্ছে আমাদের জীবনের সাথে সেটা আমার প্রাপ্য, এমন নয় যে পুরো ইউনিভার্স আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করেছে যে আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত করছে, সেরকম নয়। সেই জন্য সেলফ অ্যাকসেপ্টেন্স সব জায়গাতেই দরকার। কেউ তো জব নিয়ে ভাবতে পারো, বাবা এত পরিশ্রম করলাম, এই জবটি পেলাম, আমি লাস্টে ভাল লাগে না, দূর, এরকম করা উচিত নয়। এটাই পেয়েছি, ঠিক আছে, কৃষ্ণ দিয়েছে, এটার থেকেই চেষ্টা করবো আর একটু ডেভেলপ করার। কম স্যালারি কি করা যাবে, ওই দিয়েই সার্ভ করবো কৃষ্ণকে। যদি আমার 10,000 স্যালারি হয়, সেখানে হয়তো আমি 1,000 টাকা মাসে আমি কৃষ্ণের জন্য খরচ করতে পারছি। সেখানে আমার যদি 1 লাখ টাকা স্যালারি হয়, আমি সেখানে খরচ করতে পারবো বেশি। আমাকে যদি বিলিয়নিয়ার বানিয়ে দেয়, আমি প্রত্যেক মাসে একটা করে মন্দির তৈরি করতে পারবো। তো যেরকম কৃষ্ণ আমাকে দেবে সেই রকম ভাবে আমি চলবো, কোনো অসুবিধা নেই। আমার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি? কৃষ্ণকে সেবা করা। যদি এইটা বেঁচে থাকার উদ্দেশ্য হয়, তাহলে আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যদি অন্য কোনো আলটিরিয়ার মোটিভ থাকে, তাহলেই প্রবলেম আছে। লাইফে যে কোনো সিচুয়েশন আমরা যে কমপ্লেন করতে পারবো, বাবা এটা কেন, আমার এরকম কেন, ইত্যাদি, এই যে এরকম করে বসে যাই আমরা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমি কৃষ্ণকে সার্ভ করার জন্য বেঁচে আছি এটা নয়, আমার অন্য কোনো মোটিভ আছে আরো। আমি যদি শুধুমাত্র কৃষ্ণকে সার্ভ করার জন্য বেঁচে থাকি, কোনো সিচুয়েশনে আমার কোনো কমপ্লেন থাকবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য সিচুয়েশন অফ আ পিওর ডিভোটি। তার কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন নেই, রাস্তার ভিখারি করে দিলেও ঠিক আছে। আমি যদি সারাদিনে 10 টাকা রোজগার করি, আমি 1 টাকা দিয়ে কৃষ্ণের সেবা করব, বা 2 টাকা দেবো, বা আমার যতটুকু লাগবে। যেমন ফর এক্সাম্পল শ্রীধর কোলাবেচ, কোলাবেচের শ্রীধর আমরা আলোচনা করেছিলাম কাটোয়া যাত্রাতে। শ্রীধরকে মহাপ্রভু কত ভালোবাসতেন। তো শ্রীধর বলা হচ্ছে সারাদিনে সে 1 টাকা রোজগার করত, তার মধ্যে 50 পয়সা সে গঙ্গা পূজায় দিয়ে দিত, বাকি 50 পয়সা দিন চালাতো। তো তাকে 1 টাকা রোজগার করে 50 পয়সা দিয়ে কৃষ্ণকে সার্ভ করছি আমি, কি অসুবিধা আছে? হ্যাপি। কৃষ্ণ তুমি আমাকে যত দিবে সেই অনুপাতে আমি তোমাকে সেবা করতে পারবো। কম স্যালারিতে এটাই দুঃখ, বেশি তোমাকে সেবা করতে পারি না, আমার এমনিতে কোনো প্রবলেম নেই। আমার স্যালারি কম হলে একটাই দুঃখ হওয়া উচিত ডিভোটির, যে কৃষ্ণ তোমাকে ভালোভাবে সেবা করতে পারছি না, তোমাকে ভালো ভালো খাওয়াতে পারছি না, ভালো ড্রেস পরাতে পারছি না। এইটা ছাড়া আর কোনো দুঃখ থাকা উচিত নয়। যদি অন্য থাকো, বাবা এরকম কেন, একটু লাইফটা এনজয় করতে পারছি না, তার মানে দের ইজ প্রবলেম। আমি সেন্স গ্রাটিফিকেশন চাইছি, আই এম নট পিওর। তো এটা খুব বড় একটা জিনিস, যে আমি যদি লাইফে কৃষ্ণকে সেবা করার জন্য বেঁচে আছি শুধু, তাহলে আমার কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই। যখনই প্রবলেম, যদি দেখো আমার মধ্যে কিছু প্রবলেম আসছে, মানে আমার সমস্যা হচ্ছে কিছু, আমার কিছু সমস্যা হচ্ছে এই জগতে, তার মানে আই এম নট এ পিওর ডিভোটি। এই জগতে যদি সমস্যা না হয়, তার মানে আমি এ পিওর ডিভোটি। বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যৎকারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেব স্তুমাম। গৌরের কৃপা কটাক্ষ যার উপর পড়েছে তার ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করছেন প্রবোধানন্দ সরস্বতী। কৈবল্যম নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে। কৈবল্যকে নরক মনে হবে, মুক্তি দরকার নেই, ডিভোটি বলবে আমার মুক্তি চাই না। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, অর্থাৎ স্বর্গীয় সুখও সে চায় না। দুর্দন্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রৎখাত দংষ্ট্রায়তে। কাল সর্প তাকে গ্রাস করতে পারে না, কাল সর্পের বিষ দাঁতগুলো কেউ যেন উখাড়ে নিয়েছে, উৎখাত করে নিয়েছে। কাল সর্পের যে বিষ দাঁতগুলো, মানে কাল সর্প আমাকে টাচ করতে পারবে না ডিভোটিকে।
এবং বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, সমস্ত বিশ্বকে সুখের মনে হবে। আর বিধি মহেন্দ্র ব্রহ্মা শিব এদেরকেও মনে হবে এরাও কত ভগবান তুলনায় এরা অনেক ছোট। সমস্ত ডেমিগডদেরকে মনে হবে এরা ভগবানের তুলনায় অনেক ছোট। তো তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে, এটা হচ্ছে পিওর ডিভোটির সিমটম, যার উপর গৌর কৃপা কটাক্ষ পড়েছে, তার একটা সিমটম হচ্ছে বিশ্বম পূর্ণ সুখায়তে, সমস্ত বিশ্ব তার কাছে সুখের লাগবে। আমরা এমনিতে বলি মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দুঃখালয় মশাস্পদম, কিন্তু পিওর ডিভোটির কাছে দুঃখালয় মশাস্পদম লাগে না মেটেরিয়াল ওয়ার্ল্ড। কারণ পিওর ডিভোটি মেটেরিয়াল ওয়ার্ল্ডে নাই, সে তো বৈকুণ্ঠে আছে। দের ইজ নো কুণ্ঠা ফর আ ডিভোটি। মেটেরিয়াল ওয়ার্ল্ড ততক্ষণই দুঃখালয় মশাস্পদম যতক্ষণ আমরা পিওর ডিভোটি হয়ে যাব। যখন আমরা পিওর ডিভোটি, মেটেরিয়াল ওয়ার্ল্ড দুঃখালয় মশাস্পদম নাই। যেখানে রাখবে রাখো কৃষ্ণ। দিবি বা ভুবি বা মমাস্তু বাসো নরকি বা নরকান্তক প্রকামম অবধীরিতা শারদার বিন্দু চরণৌতে মরণেপি চিন্তয়ামি। দিবি বা আমাকে দিব্যলোকে রাখো, স্বর্গলোকে, ভুবি বা পৃথিবীতেই রাখো, নরকে বা নরকেও রাখো, কোনো অসুবিধা নেই, যেখানে রাখার রাখো তুমি। নরকান্তক প্রকামম, হে ভগবান তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে যেখানে খুশি রাখো। অবধীরিতা শারদার বিন্দু চরণৌতে মরণেপি চিন্তয়ামি, মৃত্যুর সময় যেন তোমার চরণকে আমি চিন্তা করতে পারি, সেটাই আমার একমাত্র আশা। তো ফর আ ডিভোটি দের ইজ নো প্রবলেম, যে জায়গাতেই রাখুক, যে সিচুয়েশনে রাখুক, সে শুধু সেই সিচুয়েশনে সেই রকম ভাবে কৃষ্ণকে সার্ভ করবে, বাস। তো এটা একটা বিশাল বড় জিনিস। এই অ্যাটিটিউড যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই সমস্ত ফ্যাক্টর সব নীল হয়ে যাবে তার সামনে। কোনো ফ্যাক্টর, কোনো কম্পাটিবিলিটি দরকার নেই, কিছু দরকার নেই। দেন এবারে পিওর ডিভোটি ইন অল সিচুয়েশন হ্যাপি, এবং তার সাথে এভরিওয়ান ইজ হ্যাপি। হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ যদি পিওর ডিভোটি হয়ে যায়, তাহলে সে তো হ্যাপি থাকবেই, তার সাথে যে সে যতই ডেমোনিয়াক ব্যক্তি হোক সেও হ্যাপি থাকবে। তো ইফ ইউ আর এ পিওর ডিভোটি, দেন কিছুই দরকার নেই। বাট যতক্ষণ না পিওর ডিভোটি হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরস কনসিডার করতে হবে, নিজেকে রিফর্ম করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। I know some couples where she is Brahmana initiated and he does not practice Krishna consciousness seriously. মাতাজি বলছেন কয়েকজন কাপলকে আমি জানি, ওয়াইফ হচ্ছে ব্রাহ্মণ ইনিশিয়েটেড ডিভোটি, আর হাজব্যান্ড সে কৃষ্ণ কনসিয়াসনেস প্র্যাকটিস করে না। Since the wife is trained in the culture of humility, not making a show of her spiritual practice and instead deeply respecting her husband, she is able to treat and serve him very nicely. In this way, her spiritual superiority does not create any tension in their marriage. তো কিন্তু বলছে যে মাতাজি যেহেতু ভালোভাবে ট্রেন্ড, সেজন্য ব্রাহ্মণ ইনিশিয়েটেড হয়েও সে হাজব্যান্ডের উপর কর্তৃত্ব ফলায় না। সামান্য দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিছু ওয়াইফ একটু কৃষ্ণ ভক্তি শেখেই সে হাজব্যান্ডের উপর কর্তৃত্ব ফলাতে আরম্ভ করে, যে তুমি এই করো, সেই করো, তোমার এটা করা উচিত, ওটা করা উচিত, তুমি এটা কোনো করছো না, তুমি ভাগবতম পড়ো, এই করো। এটা ওয়াইফের কখনোই হাজব্যান্ডকে বলা উচিত নয়। এটা বললে হাজব্যান্ডের কৃষ্ণ ভক্তি তো বাড়বে নাই, বরং কমে যাবে আরো। অন্য কাউকে দিয়ে বলাতে পারি, অন্য কোনো ডিভোটির থ্রু দিয়ে তাকে আমি বলাতে পারি, কিন্তু অ্যাজ এ ওয়াইফ আমার তাকে জাস্ট রেসপেক্টেবল পজিশন রাখা উচিত, আমার তাকে অর্ডার করা উচিত নয়। ইন দিস ওয়ে হার স্পিরিচুয়াল সুপিরিয়রিটি ডাজ নট ক্রিয়েট এনি টেনশন ইন দেয়ার ম্যারেজ। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে সিক্রেটস। ফর এক্সাম্পল মাতাজি রেজিং চিলড্রেন ইন কৃষ্ণ কনসিয়াসনেস নিয়েও বই লিখবেন বা লিখছেন বর্তমানে। এটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় চাই যে আমাদের সন্তান সন্ততি তারা আমাদের কথা শুনুক, কারণ বাবা মা সবসময় জানে যে সন্তানের জন্য কোনটা ভালো। সন্তান সেটা বুঝতে পারে না, সে অন্য কিছু করতে চায়, কিন্তু বাবা মা সন্তানকে কিভাবে বলবে সেই কথাটা যাতে সন্তান সেটা ফলো করবে। আমার উদ্দেশ্যটা কি বাবা মা হিসাবে? সন্তানকে বোকা মারা সেটা উদ্দেশ্য, যে মেরেছি বা আজকে মারতে পেরেছি সন্তানকে, দ্যাট ইজ অ্যাচিভমেন্ট? নাকি আমি মারছি কি জন্যে বা বকছি কি জন্য তাকে? যে তার কিছু একটা ব্যাড হ্যাবিট আছে সেটা পরিবর্তন করার চেষ্টা করছে। তো যদি না মেরে না বকে সেটা পরিবর্তন হয়ে যায়, কোনো অসুবিধা আছে কি? মানে মারা বকাটা কি আমার অ্যাচিভমেন্ট, নাকি তার পরিবর্তনটা আমার অ্যাচিভমেন্ট? তো সেই সিক্রেট গুলো মাতাজি বলছেন যে তুমি পরিবর্তনটা চাও, তো তার জন্য উপায় বলছি। তুমি যেটা ভাবছো সেটা উপায় নয়। সে চাইল্ড, তার সাইকোলজি আলাদা। তুমি একটা ম্যাচিওর, তুমি জগৎকে অন্যভাবে দেখো, সে জগৎকে অন্যভাবে দেখে। তো তাকে তার ভাষায় বোঝাতে হবে, তবে সে বুঝবে জিনিসটা। সেম গোজ ফর হাজব্যান্ড ওয়াইফ। ওয়াইফ যে দৃষ্টিভঙ্গিতে জগৎকে দেখে, হাজব্যান্ড সেই দৃষ্টিভঙ্গিতে দেখে না। তো আমি যদি ওয়াইফ হিসেবে চাই আমার হাজব্যান্ড এটা করুক, ডাইরেক্ট মুখে বলে দিলে হবে না তুমি এটা করো।
এইটি হচ্ছে যে অজ্ঞ মূর্খ ব্যক্তি, তার রেসপন্স এরকম হবে যে আমি চাই হাজবেন্ড এটা করুক, ডাইরেক্ট বলে দিলাম এই তুমি এটা করো। দিস ইজ থার্ড ক্লাস রেসপন্স। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স, যে হাজবেন্ডকে যদি ওই কাজটা করাতে হয় তাহলে আমাকে কি করতে হবে সেটা আমাকে জানতে হবে। যেমন আমি যদি কম্পিউটারকে চাই যে তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করো, আমি ডাইরেক্ট যদি কম্পিউটারকে ধরো C++ কোড এডিটরে আমি লিখে দিলাম যে সাম অফ দ্য ডিজিটস ফ্রম, মানে সাম অফ দ্য নাম্বারস ফ্রম 1 to 100, ও করতে পারবে না। ওকে সিতে বা পাইথনে যখন আমি কোড করছি ওই ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে ওকে, ফর লুপ ইউজ করো ইত্যাদি ইত্যাদি। যদি আজকাল ChatGPT-র জন্য ইংলিশও লিখে দিতে পারো, কোডিং হ্যাজ বিকাম ইংলিশ, ইংলিশে লিখে দাও কোড করে দেবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলতে চাইছি কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বোঝাতে হবে কোনো একটা জিনিস আমি যদি তাকে দিয়ে করাতে চাই। তো এটা খুব ইম্পর্টেন্ট, সেই ভাষাটা কি সেটা বুঝতে হবে আমাকে। সেই ভাষাটাই বোঝাচ্ছেন যে হাজব্যান্ডকে দিয়ে যে আমি কিছু করাতে চাই তার ভাষাটা কি, কোন ভাষায় বললে সে বুঝতে পারবে। তো সিমিলার জিনিস ওয়াইফ হিসাবে আমার অ্যাচিভমেন্ট কি, আমি অর্ডার করতে পেরেছি হাজব্যান্ডকে, সেইটা আমার অ্যাচিভমেন্ট, আমি আজকে অর্ডার করেছি, নাকি আমি চাই হাজব্যান্ড এটা করুক। তো সেই ভাষাটা আমাদেরকে মাতাজি শেখাচ্ছেন। তো এগুলো জানা ভেরি ইম্পর্টেন্ট। এবং যত আমরা এটা পড়বো তত বুঝতে পারবো যে আলাস যে কত, মানে লক্ষ লক্ষ মানুষ গৃহস্থাশ্রমে প্রবেশ করছে, তারা জানেই না গৃহস্থাশ্রমের কোনো সিক্রেট। যত আমরা বইটা পড়বো তত রিয়েলাইজ করতে পারবো, তত করুণা হবে, তত মনে হবে যে আরো বেশি লোকজনের জানা উচিত, আরো বেশি লোকজনের কথা ছাড়ো, অ্যাটলিস্ট ডিভোটিদের জানা উচিত প্রত্যেকের। তো সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যারাই জানি আমরা, আমাদের রেকমেন্ড করা উচিত এই বইগুলো। বা অনেক সময় পড়েও হয়তো বুঝতে পারবে না, এগুলো ইংলিশে লেখা আছে, অনেকে হয়তো ইংলিশ বুঝতে পারে না, তো জাস্ট ফরওয়ার্ড করতে পারি আমি তাদেরকে, বা আমাদের ক্লাসে অ্যাড করতে পারি। এটা জানা ইম্পর্টেন্ট ফর এভরি ডিভোটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না হলে কি হবে, ডিভোটিদের গৃহস্থ আশ্রমগুলো খারাপ হয়ে যাবে, ভালো বৈষ্ণব চাইল্ড জন্মাবে না, এবং বৈষ্ণব যে ট্রেডিশনটা সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বৈষ্ণব যারা কাপল তাদের তো গৃহস্থ আশ্রমটা খুব ভালো হওয়া উচিত অবশ্যই। আর স্পিরিচুয়াল সুপিরিয়রিটি ডাজ নট ক্রিয়েট এনি টেনশন ইন দেয়ার ম্যারেজ। তো যদিও মাতাজি ব্রাহ্মণ ইনিশিয়েটেড, ম্যারেজে কোনো রকম প্রবলেম হয় না। ইট ইজ ম্যাটার অফ রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি অন ওয়াইফস পার্ট। ঠিক আছে, তো যদি ভালো ট্রেনিং থাকে তাহলে কোনো সমস্যা নেই। Some years ago, I was undergoing medical treatments in South India. A nice devotee family had agreed to host me during this time and took care of me. I stayed with them for 3 weeks and learned an important lesson. I was very impressed with how expertly the wife was dealing with her husband and family members. কিছু বছর আগে দক্ষিণ ভারতে মাতাজি ছিলেন ট্রিটমেন্টের জন্য, একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে ছিলেন সেখানে। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ দেখে মাতাজি মুগ্ধ হয়েছিলেন, বিশেষত ওয়াইফের কোয়ালিটি দেখে, যে তিনি কিভাবে হাজব্যান্ডের সাথে ডিল করছেন, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে ডিল করছেন। She is initiated and seriously practicing Krishna consciousness, getting up early, serving the deities, chanting japa. Her husband is favorable, but not strictly practicing Krishna consciousness. In fact, he cannot give up his bad habit of smoking, and therefore he will most likely never receive initiation. তো হাজব্যান্ড ধূমপান ছাড়তে পারছে না, সেই জন্য সে ইনিশিয়েশন কোনোদিনও নিতে পারবে না। ওয়াইফ সে ইনিশিয়েটেড ডিভোটি, সকালে উঠে জব করে, ডিটি ওয়ার্শিপ করে, সমস্ত কিছু একজন ডিভোটির মতো সে করে। হাজব্যান্ড ফেভারেবল, এবং হাজব্যান্ড ফেভারেবল হয়েছে সেটাও এই মাতাজির গুণেই। মাতাজি যদি খুব চটিয়ে দিতেন হাজব্যান্ডকে, রাগিয়ে দিতেন, তাহলে সে ফেভারেবল থাকতো না। মাতাজির গুণে হাজব্যান্ড ফেভারেবল। He tactfully hides the fact that he smokes, keeping it outside the house. Her grown-up son also smokes and shows little interest in devotional life. তো তার স্বামী তো স্মোক করেই, এবং তার ছেলেও স্মোক করে, whereas his younger sister follows in the footsteps of mother and is serious in her devotional practice. কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ, একটি ছেলে, বড় ছেলে আর তার বোন। তো যে ছোট বোন মানে মেয়ে, সে মায়ের ফুটস্টেপস ফলো করে, ডিভোশনাল সার্ভিসে একটু আসছে। বাবা আর ছেলে দুজনেই স্মোক করে। কৃষ্ণ কনসিয়াসনেস ফেভারেবল মানে মাকে বোনকে কিছু বলে না অতটা, আগে হয়তো বলতো, কিন্তু মাতাজির ভালো ব্যবহারের জন্য হাজব্যান্ড দেখছে যে কি আমি বলে কি করব, সবই তো করছে, সমস্যার কি আছে, আমি বারণ করতে কেন যাব, যা করছে করুক।
যখনই হাজব্যান্ড ফিল করবে কৃষ্ণ কনসিয়াসনেসটা আমার একটা শত্রু হয়ে গেছে, যে ওয়াইফ এই ইসকনের কি ডিভোটিদের সাথে মিশে সে একটু কেমন অন্যরকম হয়ে গেছে, আমার আর কোনো কথাই শুনছে না, তখন সে কৃষ্ণ কনসিয়াসনেসের এগেনস্টে হয়ে যাবে। কিন্তু হাজব্যান্ড যদি দেখে যে ওয়াইফ কৃষ্ণ কনসিয়াসনেসে আছে, তাতে আমার কিছু অসুবিধাই নাই, আমার সাথে তার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাচুরিটিটা ইম্পর্টেন্ট মেনটেন করা। কারণ আলটিমেটলি মাতাজিদের বুঝতে হবে সংসারটা আমার, আমি কৃষ্ণ ভক্তির দোহাই দেখি হাজব্যান্ডের সাথে ঝামেলা করে আমার সংসারটাকে গোলমাল করে দিয়ে আমাকেই সাফার করতে হবে। তো আগে আমাকে সংসারটাকে মেনটেন করতে হবে ঠিক মতো। সংসার মেনটেন করা মানে রিলেশনশিপ গুলো যেন ঠিক থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাকে কৃষ্ণ ভক্তিও মেনটেন করতে হবে, কারণ কৃষ্ণের সাথে আমার সম্পর্ক চিরন্তন। অনেক সময় ভাবে যে ও আমি তো কৃষ্ণের, এটা তো এক জন্মের সংসার ইত্যাদি, এগুলি ইম্যাচিওর যারা হয় তারা ভাবে হাজব্যান্ড চলে যাক বুঝে করুক, আমার সংসার দরকার নেই, কৃষ্ণ আছে আমার সাথে। বেশি দিন টানতে পারবে না, এমন সমস্যা আসবে সংসারে কৃষ্ণ ভক্তিটা এফেক্টেড হয়ে যাবে, শান্তিতে কৃষ্ণ ভক্তি করতেই পারবে না। তো সেজন্য এটা ইম্পর্টেন্ট যে হাজব্যান্ড চিলড্রেন এদেরকে ঠিকঠাক তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করা। অনেকে ভাবে যে কেন আমি হাজব্যান্ডের, নন ডিভোটি হাজব্যান্ড তার সাথে রিলেশনশিপ ভালো মেনটেন করতে যাব কেন, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেয়েও না, ওই ফিলোসফি লাগাতে যাবে সেখানে, হয়ে গেল। তার মধ্যে মিনিমাম ম্যাচুরিটি নেই যে কোন জায়গায় কোন প্রিন্সিপালটা ইউজ করতে হয়। তো আমি যদি সেটা করি আমার কৃষ্ণ ভক্তি এফেক্টেড হয়ে যাবে। স্বামীর সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করা, ইভেন ইফ স্বামী নন ডিভোটি, ইজ আ পার্ট অফ ডিভোশনাল সার্ভিস। আমি যদি নারী দেহে আছি, তো কৃষ্ণ আমাকে এটা এক্সপেক্ট করছে না যে তুমি আহ শাস্ত্রে একবার বিশাল পণ্ডিত হয়ে যাও, যজ্ঞ করো, ডিটি ওয়ার্শিপ করো, এগুলো সেকেন্ডারি এক্সপেকটেশন। নারী হিসাবে প্রাইমারি এক্সপেকটেশন যে আমি সংসার ধর্মটা ভালো করে পালন করছি, হাজব্যান্ডের যে ফুটস্টেপ সেটাকে ফলো করছি। হাজব্যান্ডকে সার্ভ করা ইজ ওয়ান অফ দি প্রাইমারি ডিউটিজ অফ ওয়াইফ। তো অনেক সময় এরকম হতে পারে যে হ্যাঁ হাজব্যান্ডকে তুষ্ট করতে গিয়ে আমি হয়তো খুব কমই সময় পাচ্ছি কৃষ্ণ ভক্তির জন্য, দ্যাট ইজ অলসো ফাইন। কৃষ্ণ বুঝতে পারবে যে হ্যাঁ তোমার বাড়ির সিচুয়েশনটা সামলে তোমার কাছে 1 ঘন্টাই সময় বেঁচে থাকে, সেই 1 ঘন্টা তুমি দিচ্ছ, কৃষ্ণ উইল বি প্লিজড। কিন্তু সেই 1 ঘন্টাও তুমি যদি সেন্স গ্র্যাটিফিকেশন করে দাও, দিয়ে বলো না আমার কাছে কোনো সময় অ্যাভেলেবেল নাই কৃষ্ণের জন্য, দেন দ্যাট ইজ চিটিং। কিন্তু কৃষ্ণ দেখতে পাবে যে হ্যাঁ তোমার যা বাড়ির কন্ডিশন, হাজব্যান্ড যেরকম আনফেভারেবল, ওই রকম হাজব্যান্ডের সাথে ডিল করে 1 ঘন্টা কৃষ্ণ ভক্তি করাটাই খুব বড় ব্যাপার। তখন ভাবগ্রাহী জনার্দন কৃষ্ণ সেটাকে মাইন্ড করবেন না। ঠিক আছে, তো এই ম্যাচুরিটি গুলো আমাদের জন্য থাকে। তো মাতা মানে দেবকী মাতাজি মেনলি মাতাজিদেরকে ফোকাস করে বলছেন এই জিনিসগুলো। তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ মাতাজিদের হাতে বেশিরভাগ কন্ট্রোল থাকে, বেশি দায়িত্ব তাদের এই গৃহের পরিবেশটাকে ডেভেলপ করা, সেই জন্য বলছেন। মাঝে মধ্যে প্রভুজিদের জন্য বলে থাকেন যে এই জিনিসগুলো করা উচিত, যেমন হাজব্যান্ডের কি কি কোয়ালিটিস হওয়া হয় হওয়া উচিত সেগুলো আহ আগের সেকশনে আলোচনা করলেন মাতাজি। তো এইভাবে তিনি দুজনকেই শিক্ষা দিচ্ছেন। ওকে, টু মাই অ্যামেজমেন্ট দিস মাদার অ্যান্ড ওয়াইফ ডেমনস্ট্রেটেড a most wonderful example of genuine chastity. She ignored their bad habit, pretending that it did not exist. She served her husband so nicely with great respect, performing her duties of cooking very tasty prasadam for her family and maintaining spotless home. তো হাজবেন্ড আর যে ছেলের ব্যাড হ্যাবিট রয়েছে স্মোকিং, মাতাজি এমন ভাবে ডিল করেন যেন ওদের কোনো ব্যাড হ্যাবিটই নেই, মানে ওদেরকে ওইটা নিয়ে কখনো কথা শোনান না, এই তুমি এই করছো এই করছো সেটা নিয়ে ঝামেলা করেন না। কারণ মাতাজি জানেন যে ওরাও চায় ওটাকে ছাড়তে, কিন্তু আসক্ত হয়ে পড়েছে, সেজন্য ছাড়তে পারছে না, তো আমি বলে বিরাট কিছু লাভ হবে না। তো সেজন্য উনি লাভ কেয়ার অ্যাফেকশন দিয়ে যান। তাতে কি হবে, ওদেরই মনে হবে আমার ওয়াইফ এত ভালো, আমাকে এত ইয়ে করে, কিন্তু আমি একটা ব্যাড হ্যাবিট ছাড়তে পারছি না, ভেতর থেকেই তার এই জিনিসটা আসবে। তাতে সে ছাড়তে পারলে ভালো, না পারলে না ভালো, মানে অসুবিধা নেই, এরকম ভাবে মাতাজি থাকেন। তো যাই হোক, এখানে মাতাজি এক্সাম্পলটা দিয়েছেন, এক্সাম্পল অফ আইডিয়াল মাতাজি, সাউথ ইন্ডিয়া, হাজব্যান্ড অ্যান্ড সন,
smoker. Deals. Husband and son smoker, still she deals lovingly and respectfully. তো তাদের যে ব্যাড হ্যাবিট সেটাকে ইগনোর করে হাজব্যান্ডকে ভালোভাবে সার্ভ করে, টেস্টি প্রসাদম বানায় এবং মেনটেন স্পটলেস হোম, বাড়ি একদম ঝকঝকে পরিষ্কার, ঠিক আছে, তার যে ডিউটিগুলো সে ভালো করে করে। টেস্টি প্রসাদম, স্পটলেস হোম, তো সেটা খুব ইম্পর্টেন্ট। She did not demand anything from him or expect higher spiritual standard, nor did she chastise or reprimand him. She simply accepted him as he was. তো কখনো তাকে বকা, হাজবেন্ডকে বকা বা কিছু চেস্টাইজ করা নয়, অ্যাকসেপ্টেড অ্যাজ ইট ইজ, যে আমার হাজবেন্ড এরকম, মেনে নিয়েছে সেটা। She humbly followed her devotional practice without making a show, not giving into the false ego's demand. Just see my devotion. When will you finally become serious about Krishna consciousness like me? তো বলছে হাম্বলি ওই মাতাজি কৃষ্ণ ভক্তি করেন, দেখান না। অনেক সময় ওয়াইফ মুখে বলছে না কিন্তু দেখাতে চাই যে এমন ভক্তি দেখাচ্ছে সে, সে সে হাজব্যান্ডকে আকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা হচ্ছে, কবে তুমি আমার মতো হতে পারবে। তো এই মাতাজির মধ্যে সেই রকম কোনো ব্যাপার নেই, সে দেখাচ্ছে না একদমই, সাইলেন্টলি, যেন সে বুঝতেই পারবে না যে সে ভক্তি করছে। Once her early morning household duties were done, her children and husband left the home to pursue their daily activities. She would read Srimad Bhagavatam or participate in a Bhakti Vriksha study group for ladies. তো বলছে হাজব্যান্ড আর তার ছেলে কাজে বেরিয়ে গেলে তারপরে সে শ্রীমদ ভাগবতম পড়ে বা ভক্তি বৃক্ষ ক্লাসে অ্যাড হয়। তো সে কখনো ক্লাস করছে হাজব্যান্ড আর সান জানতেই পারছেন। In such a way, with her genuine humility and tolerance, she created a most wonderful atmosphere within her family. There was such peace, stability and harmony in her home. তো বলছে এইরকম গুণের জন্য তার ঘরে একটা সুন্দর শান্তির পরিবেশ, হারমোনিয়াস একটা পরিবেশ প্রিভেল করছিল সেখানে, যে আমি গিয়ে মনে হচ্ছিল যে একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার সেখানে রয়েছে। তো জাস্ট সি দিস, এই মাতাজি প্রবাবলি দেবকী মাতাজির বইটা পড়েনি, যে মাতাজির কথা বলছেন সেই মাতাজির কথা দেবকী মাতাজি বইয়ে লিখছেন। মোস্ট প্রবাবলি ওই মাতাজি কিন্তু দেবকী মাতাজির বইটা পড়েননি, এটা তাতেও এইরকম তার কোয়ালিটি আছে। তো সেই জন্য এগুলো আগেকার দিনে প্রায় নর্মাল ছিল, মানে এই কোয়ালিটিগুলো নারীদের মধ্যে থাকতো, কিন্তু সেটা আজকাল বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। তো আমাদের ডিভোট হিসাবে এই কালচারটাকে প্রিজার্ভ করতে হবে। অনেক বেদিক কালচারই আজকাল বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের ডিভোটি হিসাবে কি করা উচিত সেগুলোকে আবার ফিরিয়ে আনা, তো সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে গর্ভাধান সংস্কার সমস্ত ডিভোটিদেরই করা উচিত, এই জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কুকুর বিড়ালের মতো আমি সন্তান উৎপাদন করছি, সেটা ঠিক নয়। বা এই যে ওয়াইফের যে সমস্ত কোয়ালিটি বলছে, হাজব্যান্ডের যে সমস্ত কোয়ালিটিস বলছেন, সেগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করা উচিত। আর্লি ম্যারেজ সেটা হারিয়ে যাচ্ছে, সবাই 30-35-এ ম্যারেজ করছে, সেটাকে বন্ধ করা উচিত। আমাদের ডিভোটিসদের আর্লি ম্যারেজ করা উচিত, তো তাহলে আমরা সেই বেদিক কালচারটাকে আবার ফিরিয়ে আনতে পারবো। In such a way, with her genuine humility and tolerance, she created most wonderful atmosphere within her family. There was such peace, stability, harmony in home. I stayed with them for 3 weeks. 3 সপ্তাহ মাথায় ছিলেন। Not a single time were there fights, arguments, harsh words, or any kind of winging and winning. তো বলছে যে আমি 3 সপ্তাহ ছিলাম, কখনো কোনো ফাইট তো হয়নি, কথা কাটাকাটি তর্কাতর্কিও হয়নি, বা কটু কথা বলা সেটাও হয়নি, এবং মানে যে একটা বিরক্তি হয় যে আরে কি করছো তুমি, এইরকমও হয়নি কথাবার্তা, মানে এতটাই সুন্দর বাড়ির পরিবেশটা, মাতাজি মুগ্ধ হয়েছেন। Such exchanges simply did not exist. Everybody performed their duties towards each other with genuine respect while gratefully appreciating one another. তো প্রত্যেকে প্রত্যেকের প্রতি ডিউটি করে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা লাভিং অ্যাফেকশন রয়েছে প্রত্যেকের মধ্যে। Thus she allowed her husband to be on the level
he could maintain. In fact, she was looking up to him, always offering sweet words full of encouragement and admiration. মাতাজি সবসময় হাজব্যান্ডের সাথে কিভাবে কথা বলছিলেন? ফুল অফ এনকারেজমেন্ট এন্ড অ্যাডমিরেশন, হাজব্যান্ডকে অ্যাডমায়ার করা, তাকে অ্যাপ্রিসিয়েট করা, ও আচ্ছা তুমি এটা করেছো খুব ভালো, সবসময় তাকে ভালো বলা, এনকারেজ করা, তার ব্যাড হ্যাবিট গুলোতে ফোকাস না করে গুড হ্যাবিট গুলোকে ফোকাস করা, very important. And in turn he glorified her as being such a devoted wife and serious devotee. এবং হাজব্যান্ডও ওয়াইফকে গ্লোরিফাই করছে যে তুমি এত ডিভোটেড ওয়াইফ, তুমি বাড়ির পরিবেশটা এত সুন্দরভাবে সামলাও বলে আমরা বাইরে কাজ করতে পারি ভালোভাবে, আর তুমি এরকম ডিভোটি। সে তখন নিজের থেকেই বলবে আমি যে কবে তোমার মতো হতে পারবো। এইটা হচ্ছে সিক্রেট। অনেক সময় ওয়াইফ চাই যে আমি ভালো ডিভোটি, হাজব্যান্ডকে আমি শেখাতে চাই কবে সে আমার মতো ভালো ডিভোটি হবে। কিন্তু ওয়াইফ যদি বলে এই তুমি তুমি কবে ভালো ডিভোটি হবে গো, তোমার কোন মিনিমাম সেন্স নেই, তুমি টাইম ওয়েস্ট করছো, এই ল্যাঙ্গুয়েজ দিলে কিন্তু হাজব্যান্ড বুঝবে না। কিন্তু এই মাতাজি যেভাবে ডিল করেছেন এতক্ষণ যে স্টোরিটা বলা হলো, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে যদি হাজব্যান্ডের সাথে কথা বলি আমি, তাহলে হাজব্যান্ড একদিন নিজেই বলবে আমি যে কবে তোমার মতো হতে পারবো জানি না। তো দিস ইজ দ্য ট্রিক। আমাদেরকে সেই ট্রিকটা জানতে হবে যে কিভাবে কথা বলতে হয়। কথা বলার টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন ইন বৈষ্ণব এটিকেট কোর্স আমরা দেখতে পাবো এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এটিকেটই শেখাচ্ছে মাতাজি। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ বৈষ্ণব এটিকেট। টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা আমি এক টোনে বললে একরকম বোঝাবে, অন্য টোনে বললে সেটা অন্যরকম বোঝাবে। ফর এক্সাম্পল যদি আমি এগুলো সবই আসবে ফর কোনো ভাগবতম স্পিকার দেখা গেল যে ক্লাস নিচ্ছে, আমি তাকে কোয়েশ্চেন করতে পারি আচ্ছা এই জায়গাটা কি হবে বলুন তো, এরকম করে আপনি তো এই জিনিসটা মিস করে গেলেন বললেন না, এরকম একটা টোন হয় যেন আমি তাকে চ্যালেঞ্জ করছি, যেন আমি তার থেকে বেশি জানি। বা একটু হাম্বল টোনেও জিজ্ঞেস করা যায় সেম জিনিস, আচ্ছা প্রভু এই জায়গাটা আপনি বললেন খুব সুন্দর ওয়ান্ডারফুল ক্লাস ছিল প্রভু, কিন্তু এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, এরকম একটা আমি শুনছিলাম অন্য কারোর কাছ থেকে যে এরকম আরেকটা কেস হতে পারে, সেই কেসে প্রভু কি করা উচিত আমাদের? দুটো টোনের মধ্যে কত ডিফারেন্স, কিন্তু একই জিনিস বলতে চাই। যে হয়তো কেউ বলবে যে না আমি আমার ভেতরে কোনো প্রবলেম নেই, আমার ইন্টেনশন ভালো ছিল কিন্তু আমি কথাটা ওরকম ভাবেই বলি, এটা বললে চলবে না। কথার মধ্যে মিষ্টতা থাকতে হবে। হয়তো আমার মনে তাকে নিচু দেখানোর কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু আমি বলে ফেলেছি সেইভাবে কথাটা। তো কথাবার্তার যে টোন সেটা খুব ইম্পর্টেন্ট। এরকম বলা হয় 99% ফাইট বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণ হচ্ছে টোন। সেম কথা অন্য টোনে বললে আর মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না বা বৈষ্ণব অপরাধ হবে না, সেম জিনিস। ফর এক্সাম্পল যদি আমি কাউকে কারেকশন দিতে চাইছি, সেই কারেকশনটাও এমন টোনে দেব যে তার যেন খারাপ না লাগে, অথচ আমি তাকে বলতে পারি। রাধেশ্যাম প্রভু আজকাল দেখবে ছোট ছোট ভিডিও দিচ্ছে, তো রাধেশ্যাম প্রভু শেখাচ্ছিলেন যে কর্পোরেটদেরও ক্লাস দেন উনি। তো বলছেন যে কোনো কর্পোরেটে বস সে এমপ্লয়িকে বিভিন্নভাবে বলতে পারে যে তোমাকে একটা কাজ দিয়েছি, 3 সপ্তাহ হয়ে গেল সেই কাজটা হয়নি, তুমি কি মনে করেছো তুমি তোমার মতো অলস ব্যক্তি আমি দুটো দেখিনি, তোমাকে এক্ষুনি এই কাজটা অন্যজনকে দিয়ে দেবো, এক্ষুনি তোমাকে বের করে দেবো আমি কোম্পানি থেকে, এরকম ভাবেও বলা যায়। আবার অন্যভাবেও বলা যায়, রাধেশ্যাম প্রভু বলছেন এখানে একটা ইপিএম ফর্মুলা লাগাতে হবে, এমপ্যাথাইজ, পিন পয়েন্ট অ্যান্ড মুভ অন। এমপ্যাথাইজ মানে আগে তার সাথে এমপ্যাথি দিয়ে কথা বলতে হবে যে ডিয়ার এমপ্লয়ি, বা তার নাম ধরে আমি বললাম যে তুমি খুব সুন্দরভাবে বছরের পর বছর সার্ভ করেছো আমাদের কোম্পানিকে এবং অত্যন্ত এফিসিয়েন্সির সাথে সার্ভ করেছো, আমি রিয়েলি প্লিজ তোমার উপর। কিন্তু হয়ে গেল এমপ্যাথাইজ। এবার নেক্সট পিন পয়েন্ট, কি বলতে চাইছি সেটা বল। কিন্তু রিসেন্টলি এই যে তোমাকে আমি একটা টাস্ক দিয়েছিলাম, এই টাস্কটাতে দেখছি ডিলে হচ্ছে কোনো কারণে, তোমার হয়তো পার্সোনাল সমস্যা থাকতে পারে, কিন্তু এটা কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এটা যদি তুমি একটু দেখো তো ভালো হয়। দেন মুভ অন। তো এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা ঠিক আছে, এখন যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এরপরে দেখো আমাদের কাছে এখনো কিন্তু 2 সপ্তাহ টাইম আছে, তার মধ্যে এইটা তার সাথে আরো দুটো কাজ আছে, সেটা কি তুমি করে দিতে পারবে? তোমার যদি কোনো হেল্প লাগে বলো, আমরা সেটা হেল্প করতে পারি। তো এইটা একটা বলার টেকনিক, আর আগেরটা একটা বলার টেকনিক, সেম কথা আমি বলছি কিন্তু টোনের উপর ডিপেন্ড করে। এবার এমপ্লয়ি হয়তো বসের উপর খেপে গেল, সে হয়তো ভয়ে কিছু একটা করে দিল কিন্তু কোনো রেসপেক্ট রইলো না তার বসের প্রতি, তার হয়তো কোনো পার্সোনাল প্রবলেম ছিল ইত্যাদি ছিল, সে সে বুঝে নিল বস হচ্ছে ইনসেনসিটিভ, কিছু বুঝবে না।
সে শুধু কাজ নিয়ে আমার আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে চায়, তো সে অতটা ডিভোটেড লয়াল থাকবে না কোম্পানির জন্য, সেটা কোম্পানির জন্য একটা বিরাট লস। তো এরকম ভাবে টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বৈষ্ণব কালচার। Some years ago, okay, then yeah, thus she allowed her husband to be on the level he could maintain. সবসময় sweet words বলা, encouragement, admiration দেওয়া, and in turn he glorified, সে হাজব্যান্ড ও ওয়াইফকে গ্লোরিফাই করেছে। I could directly witness how the wife is meant to create the spiritual atmosphere in the home, and in this way serves as the anchor for the entire family, the balancing and harmonizing energy. This is very important. So wife is directly quoting from the book, wife is meant to create the spiritual atmosphere in the home, and in this way serves as the anchor for the entire family, balancing and harmonizing energy. তো ওয়াইফই হচ্ছে বাড়িতে স্পিরিচুয়াল পরিবেশ সৃষ্টির জন্য মেইন অ্যাঙ্কার, বাকিরা সবাই সাইড রোল প্লে করছে, সে হচ্ছে মেইন। যেমন একটা তাবু যখন খাটানো হয় তো মেইন একটা পোল থাকে, সেটাকে অনেক সময় মদুনি বলা হয়। তো সেটা হচ্ছে ওয়াইফের ভূমিকা, বাড়িতে স্পিরিচুয়াল কালচার অ্যাটমসফিয়ার তৈরি করার মেইন ভূমিকা হচ্ছে ওয়াইফের। So that is very important. A woman who knows this art of conducting herself in such humility, respect, chastity can also marry a man who may be spiritually less advanced than her. It will not create any problems. He will not feel threatened in his position since the wife voluntarily accepts subordinate position even though she is superior in some regards. তো আবার একই কথা বলছেন মাতাজি, যে ওয়াইফ যদি প্রপারলি ট্রেন্ড হয় তাহলে তার থেকে লেস সুপিরিয়র কোনো হাজবেন্ড হলেও অসুবিধা নেই। মানে ওয়াইফের ট্রেনিং যদি ভালো থাকে তাহলে তার থেকে মানে ডিভোশনালি কম পরিপক্ক হাজবেন্ডের সাথেও সে মানিয়ে নিতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। Unfortunately, we Western women are not trained in this art. If we were married to a man who smoked, we would exclaim, "How can I respect him? He is not even a devotee." তো মাতাজি বলছেন আনফরচুনেটলি আমাদের মতো যারা পাশ্চাত্য দেশের মহিলা তাদের এই ট্রেনিংটা নেই। তো আমাদের হাজব্যান্ড, আমরা যদি ডিভোটি হই আর আমাদের হাজব্যান্ড যদি স্মোক করে, সঙ্গে সঙ্গে আমি তার মুখের উপর বলে দেবো, তোমাকে আমি কি করে সম্মান দেবো, তুমি স্মোক করছো, তুমি একটা ভক্তও নয় পর্যন্ত। দিস উড বি আওয়ার রিয়াকশন, হোয়াই শুড আই টলারেট দিস ননসেন্স, আমি কেন এই ননসেন্সটা টলারেট করবো, আই বেটার লিভ হিম অ্যান্ড গেট ডিভোর্স। তো সঙ্গে সঙ্গে ওইটার জন্য আমি ডিভোর্স দিয়ে দেবো, যে আমি ডিভোটি কতটা পিওর কালচার ফলো করছি, আমার হাজব্যান্ডকে দেখো কি করছে। তো ওয়েস্টার্ন যে মহিলা তাদের মধ্যে টলারেন্স কম, মাতাজি বলছেন। অ্যান্ড উই উইড চ্যাস্টাইজ অ্যান্ড রেপ্রিমান্ড, এবং আমরা তাকে বকবো, তাকে মানে জ্ঞান দিতে যাব, অনেক কিছু করব। when will you finally stop smoking and get initiated just like me, ডাইরেক্টলি মুখের উপর বলতো, কখন তুমি এই ধূমপানটা বন্ধ করবে বলো তো, আর কখন তুমি আমার মতো একজন ডিভোটি হবে আর ইনিশিয়েশন নেবে, এরকম বলে দেবো বলছেন মাতাজি। বলছেন আমরা, মাতাজি অবশ্যই বলবেন না, মাতাজি খুবই ম্যাচিওর, কিন্তু বলছেন বেশিরভাগ ওয়েস্টার্ন মাতাজিরা যারা ডিভোটি তাদের এরকম রেসপন্স হতে পারে। This is how we might respond in such a situation. But a woman who is trained will know how to play her role perfectly in any situation. হয়তো আমরা এইভাবে ডিল করব সিচুয়েশনটাকে, কিন্তু একজন উইমেন যিনি প্রপারলি ট্রেন তিনি জানবেন যে কিভাবে আমাদের ডিল করতে হবে এই সিচুয়েশন। Nowadays, due to strong propaganda of equality between men and women, it is difficult for us women to accept the subordinate role to men and especially to a husband. Hence, we need all the help we can get. Consequently,
it is wise to consider the above criteria very carefully before signing the marriage contract. তো বলছি কিন্তু আজকাল বিভিন্ন প্রোপাগান্ডা মেল ফিমেল ইকুয়ালিটি, যেটা মেন উইমেন ইকুয়ালিটি, সেই কারণে ফেমিনিজম ইত্যাদি বিভিন্ন কারণে মাতাজিদের সাবঅর্ডিনেট রোল প্লে করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে তারপর ম্যারেজে এগোনো উচিত, যে আমি কি সেই রকম লেভেলের ট্রেন্ড মাতাজি যে তার হাজব্যান্ডের কোয়ালিফিকেশন লো হলেও তাকে রেসপেক্ট দিতে পারবো। যদি না হয় তাহলে একটু হাই কোয়ালিফিকেশন দেখে হাজব্যান্ডের সাথে গৃহস্থ আশ্রমে যাওয়াটাই বেটার। দ্যাট ইজ দ্য এসেন্স। ওকে, সো this is one of the factors যেটা আমরা দেখলাম other important factors এর মধ্যে। and next topic হচ্ছে finding a partner through the internet। ইন্টারনেট থেকে পার্টনার খোঁজার ব্যাপারে মাতাজি কিছু বলছেন। অনেক সময় এরকম হয় ইন্টারনেটের থ্রু দিয়ে আমাদেরকে যোগাযোগ করতে হয়। so let's discuss about that. Finding a partner through internet. In these days of advanced technology, people can easily connect with each other over social media and are able to associate with a person on the other side of the globe whom they have never met in person. As a result, many devotees try to find a suitable life partner by such means. This may bear certain risks and possible disappointments. তো ইন্টারনেটের থ্রু দিয়ে লাইফ পার্টনার ফাইন্ড করাতে কিছু রিস্ক থাকতে পারে, যেগুলো সম্বন্ধে মাতাজি বলবেন। স্টার্টিং এ রিলেশনশিপ over the internet gives our mind a lot of space to imagine all kinds of things about the other person and create a castle in the sky. We may enjoy the relationship on a mental platform and fabricate a certain picture of the other person, which may be entirely unrealistic and simply a phantasmagoria. Our mind may devise a dream world in which we enjoy this romantic relationship, and in this way we may get attached to an imaginary fantasy. তো প্রথম রিস্ক হচ্ছে যে আমরা যেহেতু ব্যক্তিটিকে দেখিনি, তো আমি ধরো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, আমি তার সম্বন্ধে ভালো করে জানি না, আমি একটা আলাদা ইমাজিন করে নিলাম, কিন্তু সে অ্যাকচুয়ালি একটি অন্য পার্সন। আমি তার সম্বন্ধে অনেক কিছু ইমাজিন করে নিলাম, সে এরকম দেখতে, সে এটা, তার এই গুণ আছে, সামনাসামনি দেখিনি যেহেতু, তো সেটা হতে পারে লিডস টু আনরিয়েলিস্টিক ইমাজিনেশন, যেটা পরে যখন আমি গৃহস্থাশ্রমে প্রবেশ করে দেখবো বাবা এরকম তো নয়, আমি যেরকম ভেবেছিলাম। Even when meeting the person, because of our attachments, we may still be unable to adjust the image in our mind to factual reality due to distorted vision of our rose-colored glasses. In this way, we may slide into marriage without clearly understanding what we are getting ourselves onto. And after some time, the infatuation fades away and the reality of life with all its duties and responsibilities hits us. তো কিছুদিন পর আমাদের রিয়েলাইজ হবে যে অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি এবং আমি কার সাথে ম্যারেজ করেছি। We may feel disappointment, frustration, and regret about our choice while facing so many challenges due to incompatible moods, nature, taste, and characters. Because we did not make a choice based on service and cooperation, our prospects may look grim indeed. তো পরে দেখতে পাবো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি, কারণ আমাদের অনেক কিছুই মিলছে না, সব দিক থেকে ইনকম্প্যাটেবল, মুড, নেচার, টেস্ট, রুচি, ক্যারেক্টার, চরিত্র, বিভিন্ন দিক থেকে। The internet may be helpful in allowing us to find candidates who desire to get married. তো বলছি ইন্টারনেটের একটা ভূমিকা হতে পারে, এটা আমাদেরকে সাহায্য করবে ক্যান্ডিডেট ফাইন্ড করতে। However, it is advisable to immediately involve a third person who is senior and experienced to serve as a matchmaker. Then he can gather information about the possible candidate by contacting the candidate's authorities and checking references. After all, over the internet, one can say anything and even provide false information about oneself. তো ইন্টারনেটের ইউজ কিভাবে করা উচিত? ইন্টারনেট can help us find people
খুঁজে পেতে সাহায্য করতে পারে, কিন্তু তারপর ইনভলভ সিনিয়র ম্যাচ মেকার। একজন সিনিয়র ম্যাচ মেকার, সিনিয়র ডিভোটি, সে ইন্টারভিউ করবে। ধরো কোনো গার্ল, কোনো মাতাজি হাজবেন্ড খুঁজছে, ইন্টারনেটের মাধ্যমে খুঁজলো, 10টা অপশন পেলো। একজন সিনিয়র ম্যাচ মেকারকে ইনভলভ করা উচিত, একটু খবর নেবেন তো এদের সম্বন্ধে। তার অথরিটি, তার মেন্টরকে যোগাযোগ করতে পারে, সে হয়তো তাদের মেন্টরকে যোগাযোগ করবে, দিয়ে অথরিটির মাধ্যমে জিনিসটা, তাদের ব্যাকগ্রাউন্ড চেকিং হবে, যে কিরকম ডিভোটি, কতদিন ধরে মন্দিরে কানেক্টেড, সেই সমস্ত ব্যক্তিদেরকে যোগাযোগ করা হবে যারা সেই ডিভোটিকে বহুদিন ধরে দেখছে। এরকম ব্যাকগ্রাউন্ড চেক করার পর তারপর গৃহস্থাশ্রমে প্রবেশ করা উচিত। In this way, the matchmaker can try to assess whether the two candidates may be compatible according to astrological tests and the above given criteria. This will protect the individuals involved from getting emotionally entangled, enamored, which will only cloud their vision of each other and ultimately lead to disappointment and painful experiences. তো এটা না করে যদি তারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে আরম্ভ করে দেয়, হোয়াটসঅ্যাপে চ্যাট হচ্ছে, ফেসবুকে চ্যাট হচ্ছে, কিছুদিন চ্যাট হয়ে গেছে, হ্যাঁ দেখা করাও হয়ে গেছে, তখন তারা ইমোশনালি অ্যাটাচড হয়ে গেল, এরপরে তাদের যদি বিচ্ছেদ হয় দুজনেরই কষ্ট হবে। তো ইমোশনালি কারোর সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার আগে ম্যাচ মেকারকে দিয়ে ভেরিফাই করানো ইম্পর্টেন্ট। বিফোর গেটিং ইমোশনালি অ্যাটাচড, যে কোনো ব্যক্তির সাথে ইমোশনালি অ্যাটাচড হওয়ার আগে অনেক চেক করা উচিত। কারণ যার সাথে ইমোশনালি অ্যাটাচড হচ্ছি তাকে আমি আমার জীবনের চাবিকাঠিটা দিয়ে দিচ্ছি, যে তুমি চাইলে এরপর থেকে আমাকে কষ্ট দিতে পারো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যে কোনো ব্যক্তির সাথে আমি যদি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, অনেক মানে ব্যাকগ্রাউন্ড চেক করার পর তাকে সেই পজিশনটা দেওয়া উচিত। কারণ আমি যখন ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলাম, তার সাথে গুইখে মাখিয়াতি পৃচ্ছাদি চালু হয়ে গেল, আমার সিক্রেট তাকে বলছি, তার সিক্রেট আমি শুনছি, বাস, তার মানে আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম যে তুমি চাইলে আমাকে দুঃখও দিতে পারো। তো সেই জন্যেই যে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি, বাবা মা তো বাই ডিফল্ট আসে, চুজ করার নেই, কিন্তু গুরু চুজ করার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, এবং অনেক ব্যাকগ্রাউন্ড চেকের পর কাউকে গুরু রূপে ডিসাইড করা উচিত। লাইফ পার্টনারের ব্যাপারেও অনেক ক্রাইটেরিয়া আছে। কারণ কি, আমি একজনকে গুরু রূপে চুজ করলাম, পরে যদি দেখা যায় যে সেই গুরু কোনো ইলিসিট কানেকশনে ধরা পড়েছে, আমার কতটা কষ্ট হবে। যে মানুষটাকে দেখে আমি ভক্তিতে এলাম, যে মানুষটাকে এতটা রেসপেক্ট করলাম, এরকম দেখা গেছে অনেকের কাউন্সিলর বা শিক্ষাগুরু তাদের খুব বাজেভাবে পতন হয়েছে, পুরো ডিভাস্টেড হয়ে গেছে ট্রমাতে। এই মানুষটা এরকম হয়ে গেল, কাকে বিশ্বাস করবো আর? এরকম এক্সাম্পল রয়েছে প্রচুর। তাদের পুরো বিশ্বাসটাই যেন টলে যায়, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তো এরকম ইম্পর্টেন্ট পজিশনে কাউকে বসানোর আগে অবশ্যই ভালো ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। Once a relationship has been established to some extent through personal meetings, internet can be certainly useful tool to further maintain and develop the relationship by providing means to communicate when personal association is not possible. However, carefully monitored personal interaction should always be given preference over the internet, especially in the very beginning. তো বলছি ইন্টারনেটের মাধ্যমে আমরা তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, হয়তো দূরে আছে, ভিডিও কল করা ইত্যাদি, এগুলো ইন্টারনেটের মাধ্যমে পসিবল, কিন্তু ইন্টারনেটকে ম্যাচ মেকারের পজিশনে বসানো উচিত নয়, সেটা কোনো একজন ব্যক্তি তাকে দিয়ে করানো উচিত। আর অবশ্যই চেষ্টা করা উচিত পার্সোনালি মিট করার, সম্ভব হলে পার্সোনালি মিট করা উচিত, যদি ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব হয়। মনে করো ম্যাচ মেকিং হয়ে গেছে, বিবাহ ফিক্স হয়ে গেছে, এরপর একে অপরকে জানার জন্য তারা মিট করতে পারে, সেটা ইন পার্সন মিটিং হলেই ভালো হয়। আগেকার দিনে ছেলে মেয়েকে একসাথে বসিয়ে তারা নিজেদের ডিসকাস করতে পারতো, এবং এই বইয়ের শেষে কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স রয়েছে, হ্যাঁ, যেগুলো ডিসকাস করা যাবে, মানে যেগুলো নিয়ে মানে দুই ক্যান্ডিডেট ডিসকাস করতে পারে। এটা একটা ফর্মের মতো, একজন ভরবে বিভিন্ন কোয়েশ্চেন্স, আরেকজন দুজনেই ভরবে এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরগুলো, হাজব্যান্ড ওয়াইফ এটা দেখবে, ওয়াইফ হাজব্যান্ড এটা দেখবে, তাহলে বুঝতে পারবে একে অপরের নেচারটা। তো সেই কোয়েশ্চেন অ্যান্সার্সও রয়েছে। নেক্সট হচ্ছে কালচারাল ডিফারেন্সেস। কালচারাল ডিফারেন্সেস কিভাবে এফেক্ট করে, সেটার সাথে কিভাবে ডিল করব।
Cultural differences. Cultural differences may also have to be taken into consideration when trying to assess the compatibility of two people for marriage. Such distinctions refer to conditioning which we carry through a national background and upbringing. In general, people who have similar conditioning can more easily relate to each other. We have observed that Russian devotee often prefers to associate with Russians, Bengalis with Bengalis, South Americans with South Americans. তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার, রাশিয়ান ডিভোটিসদের কালচার এক, বেঙ্গলি ডিভোটিসদের আরেক, সাউথ আমেরিকান ডিভোটিসদের আরেক, সাউথ ইন্ডিয়ানদের আরেক। তো প্রত্যেকের কালচার অনুযায়ী আলাদা আলাদা কন্ডিশনিং থাকে। মানে কেউ পিওর ডিভোটি নয়, আমরা পিওর ডিভোটি হলে তার কারোর সাথেই কোনো প্রবলেম নাই, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কন্ডিশনিং থাকে, মানে আলাদা আলাদা ইম্পিউরিটি থাকে বা কালচারাল কন্ডিশনিং থাকে। তো মূল কথা মাতাজি বলতে চাইছেন যে সেম কালচারে পসিবল হলে বিয়ে করা উচিত, তাহলে বেটার হয়। কারণ আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি, আমার পার্টনারও সেইভাবে বড় হয়েছে। তা আমি হয়তো এরকম হতে পারে যে একটা কথার মানে এইটা, এইটার মানে এইটা বুঝি আমি অ্যাজ পার মাই কালচার, তো আমার পার্টনারও সেই কথাটার মানে ওইটাই বুঝে। কিন্তু হতে পারে যে আমি যদি আমেরিকানদের সাথে বা অন্য কোনো রাশিয়ানদের সাথে বিবাহ হয়, তখন একটা সিচুয়েশনের একটা মানে আমি ডিরাইভ করব, আমার পার্টনার আরেকটা মানে ডিরাইভ করবে, তখন কিছু প্রবলেম হতে পারে। তো সেম কালচার leads to same conditioning, better association, same culture হলে সুবিধা। As we become more purified through serious devotional practice, we can proportionally overcome this type of conditioning and are able to relate with each other on the platform of soul and our relationship with Krishna and pure devotees. যদি কেউ পিওর ডিভোটি হয়ে যায় তখন এই সমস্যাটা হয় না। If we advance in bhakti, this condition does not matter much. পিওর ডিভোটির দিকে যত এগোতে থাকবো তত এই ফ্যাক্টরগুলো কম হয়ে যাবে, কিন্তু যতদিন না পিওর ডিভোটি হচ্ছি ততদিন এই ফ্যাক্টরগুলো আছে এবং সেখানে সেম কালচারের হলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। Once again, a similar intensity and seriousness in Krishna consciousness may generate a new foundation to a relationship which is spiritually based and thus can overcome material differences. For example, a preacher will develop the ability to relate to devotees and non-devotees of all kinds of cultural backgrounds and can connect to deeper levels with them, building trusting and meaningful relationship. Then nationality no longer matters. তো ফর এক্সাম্পল দিচ্ছেন, যেমন যে প্রিচিং করে তাকে বিভিন্ন লোকজনের সাথে ডিল করতে হয়, সেটা করতে করতে সে তার একটা এক্সপিরিয়েন্স হয়, সবার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা ডেভেলপ করে। তো সেখানে হয়তো এই ন্যাশনালিটি ইত্যাদি জিনিসগুলো অতটা ম্যাটার করবে না। মেইন জিনিস এটাই, ভক্তিতে যদি অ্যাডভান্স করি তাহলে এই ফ্যাক্টরগুলো অতটা ম্যাটার করবে না। In other words, the cultural differences may be an obstacle or they may not matter at all. It depends on to what extent the individuals have chiseled away their material conditioning. তো কালচারাল ডিফারেন্সটা প্রবলেম হতে পারে, আবার নাও হতে পারে। সেটা নির্ভর করবে কিসের উপর, না আমি কতটা নিজেকে পরিশুদ্ধ করেছি কৃষ্ণ ভক্তির অনুশীলনের দ্বারা। আমি যদি অনেকটাই পরিশুদ্ধ হয়ে যাই তাহলে আমার জন্য ম্যাটার করবে না। তো সেইটাও নিজের চয়েস। মাতাজি সব ফ্যাক্টরগুলো ফ্ল্যাট বিছিয়ে দিচ্ছেন, তুমি বুঝে নাও। আমি সব ক্রাইটেরিয়াগুলি বলে দিচ্ছি, তুমি পিওর ডিভোট হলে কোনো তারিখ কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় আমার মানিয়ে নিতে কোনো অসুবিধা নাই তাহলে সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে না আমার কন্ডিশনিং আছে, তাহলে এই অপশনটাতে যাওয়াই ভালো। তো সব অপশনগুলো মাতাজি তুলে ধরেছেন আমাদের সামনে, এবার আমরা চুজ করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার নেচার। We can observe that a man coming from a spiritually based cultural background, such as being brought up in India, Bangladesh, or any other Asian country, may find it difficult to relate with a woman who comes from Western conditioning. In general, Mataji বলছেন যে ইন্ডিয়া, বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রি থেকে যদি কোনো প্রভুজি থাকেন, তাহলে ওয়েস্টার্ন মাতাজির সাথে তার মানিয়ে নিতে অসুবিধা হবে, কারণ ওয়েস্টার্ন মাতাজিরা অতটা সাবমিসিভ হবে না। এশিয়ান কান্ট্রিজে মাতাজিদের মধ্যে এই সাবমিসিভ নেচারটা রয়েছে।
He may expect her to play the traditional role of wife according to his cultural experience and understanding, whereas her perception may be conditioned by the Western and modern outlook on a woman's role within family life. তো ওয়েস্টার্ন মাতাজি হলে সে তার নিজের দেশের কালচার অনুযায়ী জানে যে মেয়েদের এটা করা উচিত, আর এশিয়ান যদি প্রভুজি হয় সে চিন্তা করবে যে আমার মা বা বোনদেরকে যেরকম দেখেছি সেরকম এক্সপেক্ট করবে, সেটা ওয়েস্টার্ন মাতাজিদের পক্ষে পাওয়াটা ডিফিকাল্ট। তো ইন জেনারেল মাতাজি বলছেন ইস্টের থেকে প্রভুজি, ওয়েস্টের থেকে মাতাজি, এটা খুব একটা ভালো ম্যাচ হয় না ইন জেনারেল। এগেন এক্সেপশন কোথায়? পিওর ডিভোটি যদি কেউ হয়ে যায় তাহলে কোনো রুল অ্যাপ্লাই হয় না তার। বারবার ওটা ডিসক্লেমার দিচ্ছে মাতাজি, ইফ ইউ আর এ পিওর ডিভোটি কোনো রুল অ্যাপ্লিকেবল নয়। ইন জেনারেল ইস্টার্ন প্রভুজি, ওয়েস্টার্ন মাতাজি ভালো ম্যাচ নয়। ইন জেনারেল এশিয়ান প্রভুজি, ওয়েস্টার্ন মাতাজি নট আ গুড ম্যাচ। কিন্তু উল্টোটা পসিবল, সেটাও বলবেন। Thus, such differences may lead to tension and conflicts. সেখানে টেনশন, কনফ্লিক্ট ইত্যাদি হতে পারে গৃহস্থ আশ্রমে। However, a man with Western cultural conditioning will most likely feel very satisfied with a wife who has learned the art of pleasing husband through submission and devotion, which spiritual culture promotes. In this way, we can see such a combination is, as a rule, very favorable. কিন্তু উল্টোটা যদি হয়, অর্থাৎ ওয়েস্টার্ন প্রভুজি অ্যান্ড ইস্টার্ন মাতাজি, ওয়েস্টার্ন প্রভুজি মানে তার লাইফে কোনো এক্সপেকটেশনই নাই, এত ফেমিনিজম ওদিকে কোনো কিছু এক্সপেক্ট করে না, মিনিমাম সাবমিসিভনেসও এক্সপেক্ট করে না মাতাজির কাছ থেকে। তা সে যখন কোনো এশিয়ান মাতাজির সাথে বিয়ে হবে, ন্যাচারালি তার কালচারের থ্রু দিয়ে কিছুটা সাবমিসিভনেস নিয়ে আসবে। তখন সে ওয়েস্টার্ন প্রভুজি ভাবে এ তো মেঘনা চাইতেই জল, আমি তো এটা আশাও করিনি, এর মধ্যে এই কোয়ালিটি দেখতে পাচ্ছি। এইরকম কোয়ালিটি যে আশা করা চলে এটাই তো আমি জানতাম না। তো এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট শিক্ষা, সেটা আলোচনা করব আমরা। তো এখান থেকে একটি শিক্ষা হচ্ছে যে আমি যতটা এক্সপেক্ট করব তত প্রবলেম, এক্সপেকটেশন যদি কম থাকে তাহলে প্রবলেম কম থাকবে। এই এক্সাম্পলটাতে আমরা যেমন দেখতে পেলাম যে ওয়েস্টার্ন প্রভুজি আর ইস্টার্ন মাতাজি গুড ম্যাচ। কেন? কারণ এই ওয়েস্টার্ন প্রভুজির লেস এক্সপেকটেশন। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, লেস এক্সপেকটেশন, এক্সপেকটেশনই যত দুঃখের কারণ। তো এটা না হয় ওয়েস্টার্ন প্রভুজির এক্সপেকটেশন এমনিতেই কম, ইস্টার্ন প্রভুজিদের জন্য এক্সপেকটেশনটা কমই রাখা উচিত। এখন এই যে গৃহস্থ আশ্রম বইটা পড়ে একটা প্রবলেমও হতে পারে, যেটা ডিসকাস করা ইম্পর্টেন্ট, যে এটা পড়ে মাতাজিদেরকে তো শেখানো হচ্ছে কিন্তু প্রভুজিদের এক্সপেকটেশনটা আরো বেড়ে যেতে পারে। ইন জেনারেল কোনো প্রভুজি হয়তো এটা এক্সপেক্ট করবে না যে আজকালকার যুগে কি আর ওই বেদিক যুগের মতো পাওয়া যাবে ওয়াইফ যে একদম প্রপারলি ডিভোটেড। এমনিতেই আজকালকার যুগে ইভেন ইন ইন্ডিয়া ছেলেদের এক্সপেকটেশন কম থাকে মেয়েদের থেকে, কিন্তু আফটার রিডিং দিস গৃহস্থাশ্রম বুক তার এক্সপেকটেশন বেড়ে গেল যে ডিভোটি মানে তো এরকম হওয়া উচিত। তো সেখানে এটা বুঝতে হবে যে এটা, এই কথাগুলো দেবকী মাতাজি মাতাজিদেরকে বলছেন, সেই কথাগুলোকে আমরা ওভার হিয়ার করছি ঠিক আছে, কারণ আমাদের জন্য কিছু কথা রয়েছে, কিন্তু সেইটা শুনে আমাদের এক্সপেকটেশনটা বাড়িয়ে নেওয়া উচিত নয়, তাহলে কিন্তু দুঃখ পাবো। এরকম হবে না, মাতাজি যেরকম বলছেন এরকম পাওয়া যাবে না, এগুলো সব আইডিয়াল কেস। এগুলো এগুলো মাতাজি কি বলছেন হওয়া উচিত, সে তো অনেক কিছুই হওয়া উচিত, সবার ভাব লেভেলে পৌঁছানো উচিত, প্রেম লেভেলে পৌঁছানো উচিত, 24 ঘন্টা কৃষ্ণকে নিয়ে থাকা উচিত। পাচ্ছি আমি সেটা? আগে নিজেকে কোয়েশ্চেন করা উচিত। আমি 24 আওয়ার কৃষ্ণ কনসিয়াস? আমি যে গৃহস্থ আশ্রমে বলছি আমার এরকম ওয়াইফ চাই, আমি ভক্তি বিনোদ ঠাকুর?
তাহলে আমার সেই এক্সপেকটেশনটা করা মানায়। সো ডু নট এক্সপেক্ট। কৃষ্ণ তোমাকে যেটা দিয়েছেন ভাবতে হবে ওইটিই দরকার ছিল। যদি খুব রাফ ওয়াইফ পাও তাহলে ওইটিই দরকার ছিল তোমার, ওর থেকে বেটার ওয়াইফ দিলে তোমার অধঃপতন হয়ে যেত। সেইটা ভেবে চুপচাপ থাকতে হবে। গৃহস্থ আশ্রম ইজ ফর পিউরিফিকেশন, সেই পিউরিফিকেশনটা হওয়া ইম্পর্টেন্ট। সো ওয়েস্টার্ন প্রভুজি কেন সুখী থাকছে ইস্টার্ন মাতাজিকে নিয়ে? লেস এক্সপেকটেশন। সো ইস্টার্ন প্রভুজি হয়েও উই শুড কাল্টিভেট লেস এক্সপেকটেশন। উই শুড বি আ পিওর ডিভোটি ওয়াইফ। যেমন ওই মাতাজি, সাউথ ইন্ডিয়ান মাতাজির এক্সাম্পল দিলেন, যে উনি হাজব্যান্ডের থেকে কিছুই এক্সপেক্ট করেন না, যে উনি ডিভোটি হবেন বা কিছু স্মোক করছে তাই করুক, কিছু বলে না। বলে না এই কারণে, কারণ বলে কিছু লাভ হবে না। যদি বলে লাভ হতো অবশ্যই উনি বলতেন। উনি দেখে নিয়েছেন যে বলে শুধু সম্পর্কটা তিক্ত হবে, আর কিছু লাভ হচ্ছে না, তাই তিনি বুদ্ধিমানের কাজ করেছেন। তো সেরকমই প্রভুজিদের জন্য উই শুড নট এক্সপেক্ট, উই শুড ট্রাই টু বি আ পিওর ডিভোটি, যে ওয়াইফ খুব রাফ হলেও, মোটেই সাবমিসিভ না হলেও আমি আমার ধর্মটা করে যাব। তো লেস এক্সপেকটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। ঠিক আছে, তো সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। In fact, many non-devotee men are already heading in this direction. They prefer to marry women who is raised in such a culture and likes to play a more traditional role within the family. Therefore, it has become a common practice for men to look for a wife from Eastern country, Eastern Europe or Asia. তো সেই জন্য বলছে যে অনেক সময় ইভেন নন ডিভোটিরাও এই এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে মাতাজিদের সাথে বিয়ে করতে চায়। ইভেন নন ডিভোটিরাও, ওয়েস্টার্ন প্রভুজিরা, মানে ওয়েস্টার্ন মেন, দে আর ইন্টারেস্টেড ইন এশিয়ান উইমেন, এই জিনিসটার কারণে। ওকে, তো নেক্সট অ্যান্ড লাস্ট ফ্যাক্টর ফর টুডে, ম্যারিং আ নন ডিভোটি। যদি নন ডিভোটির সাথে ম্যারেজ হয় তখন আমাদের কি কি করা উচিত, সেই ব্যাপারে কিছু ডিসকাস করা হবে। ম্যারিং আ নন ডিভোটি। Sometimes devotees may consider marrying a person who is not practicing Krishna consciousness, or maybe they already entered married life before coming in contact with devotees and thus have a partner who may not be interested in spiritual life, or the parents insist on arranging the match with non-devotee, something we frequently find in India. তো একজন ডিভোটি নন ডিভোটি পার্টনার বিভিন্ন কারণে হতে পারে। ডিভোটি হ্যাভিং নন ডিভোটি পার্টনার, কি কি কারণে হতে পারে? প্রথম কারণ হচ্ছে যে অলরেডি ম্যারিড দেন বিকেম ডিভোটিস। ধরো হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড ছিল, দিয়ে হাজব্যান্ড কৃষ্ণ কনসিয়াসনেসে এলো বা ওয়াইফ এলো একা, অন্যজন আসেনি, তখন কি করে সামলাবো সিচুয়েশনটা? বা বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্রেশার, সেটার জন্য হ্যাড টু ম্যারি নন ডিভোটি। অনেক সময় মাতাজিদেরকে জোর করে নন ডিভোটির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় বাড়ি থেকে। মাতাজি বলছেন ইন্ডিয়াতে অনেক সময় এটা দেখা যায়। বা কেউ হয়তো লাভ ম্যারেজ করেছে কোনো নন ডিভোটির সাথে, এরকম বিভিন্ন কেসেস হতে পারে। তখন কি করা উচিত? ইন স্পিরিচুয়াল কালচার কৃষ্ণাস ডিভাইন সিস্টেম, মাতাজির প্রথম বই, we discuss the power of feminine energy, how women are endowed with powerful Shakti, and depending on how we use this subtle feminine power, we can greatly influence and uplift others around us. Krishna himself explained in the Srimad Bhagavatam. তো মাতাজি আবার সেই ফ্যাক্টরটি নিয়ে আসছেন যে ওয়াইফের মধ্যে একটা শক্তি রয়েছে, সেটা প্রপারলি যদি হাজব্যান্ডকে দিতে পারে হাজব্যান্ডের উন্নতি হবে। শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে, as chaste women bring their gentle husbands under control by service, the pure devotees who are equal to everyone and completely attached to me in the core of heart bring me under their full control. ভগবান বলছেন এই কথাটা, ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। শ্রীমদ ভাগবতম 9.4.66, ভগবান হাজব্যান্ড ওয়াইফের এক্সাম্পল দিচ্ছেন।
as chaste women bring their gentle husbands, chaste and gentle, under control by service, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। Similarly, pure devotees bring me under their control. ভগবান বলছেন যে ঠিক যেরকম ভাবে একজন পতিব্রতা নারী তার সেবার মাধ্যমে তার হাজবেন্ডকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন, ঠিক সেই রকম ভাবেই আমার পিওর ডিভোটিরা, শুদ্ধ ভক্তরা তাদের সেবার মাধ্যমে আমাকে তাদের বশীভূত করে নেয়। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াইফ যদি চেস্ট হয় আর হাজব্যান্ড যদি জেন্টেল হয়, হাজব্যান্ড যদি পুরো রাক্ষসের মতো হয় তাকে কেউ কিছু বাগাতে পারবে না। ইন জেনারেল কৃষ্ণ ভক্তিকে অ্যাকসেপ্ট করেছে মানে তার হৃদয়টা একদম পাথর নয়। সেই জন্য ডিভোটিকে ম্যারি করলে এই চান্সটা থাকে যে আমি যদি তার সাথে ভালোভাবে বিহেভ করি, সে খুব একটা অসুরের মতো বিহেভ করবে না। খুব রেয়ার কেসে হতে পারে যে একদম অসুর কিন্তু ডিভোটি সেজেছিল, কিন্তু রেয়ারলি এরকম হবে। চেস্ট ওয়াইফ যদি হয় জেন্টেল হাজব্যান্ডকে কন্ট্রোলে আনতে পারবে, মানে ওয়াইফ যা বলবে হাজব্যান্ড সেই কথাই শুনবে। বাই হার সার্ভিস, কতটা সেবা করছে ওয়াইফ হাজব্যান্ডকে। ওয়াইফ যদি সবসময় চেঁচাতে থাকে, বকতে থাকে, তাহলে কিন্তু কখনোই হাজব্যান্ড তার কন্ট্রোলে আসবে না। তো হাজব্যান্ডকে কন্ট্রোলে আনতে গেলে সার্ভিস অ্যাটিটিউড দরকার, সেবা দরকার, ঠিক যেমন ভাবে পিওর ডিভোটিরা ভগবানকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসে। দিস ইজ দ্য পাওয়ার অফ উইমেন। Through her submissive, devoted, selfless service, she can conquer man's heart and ultimately control him. In purport to Srimad Bhagavatam, Srila Prabhupada makes the following powerful statement. তো ওয়াইফ তার সেবার মাধ্যমে হাজব্যান্ডকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। শিলা প্রভুপাদও একটা পারপাটে বলেছেন, এসপি পারপাট 9:3-10 এসবি শ্রীমদ ভাগবতম। A woman must be trained to be submissive to the will of her husband. Westerners contend that this is a slave mentality for wife, but factually it is not. শিল প্রভুপাদ বলছেন যে উইমেনকে প্রপারলি ট্রেন হওয়া উচিত সাবমিসিভনেসের জন্য। ওয়েস্টার্নাররা এটা ভাবতে পারে যে এটা হচ্ছে স্লেভ মতো মেন্টালিটি, যে আমি তার দাসী হয়ে যাবো নাকি এরকম, কিন্তু প্রভুপাদ বলছেন না, এটা ব্যাপারটা ওরকম নয়। ইট ইজ আ ট্যাকটিক বাই হুইচ উইমেন ক্যান কন্ট্রোল conquer the heart of her husband, however irritable or cruel he may be. তো এইটা দাস হওয়ার নয়, এটা হাজবেন্ডকে কন্ট্রোল করার উপায়। হাজবেন্ডের সামনে সাবমিসিভ থাকা মানে আমি হাজবেন্ডের দাসী হয়ে গেলাম, এইটা ভেবে অনেকে হতে চায় না, কিন্তু সেটা নয়। তুমি যদি তার সামনে সাবমিসিভ থাকো, তুমি কন্ট্রোলে থাকবে, কিন্তু আমি যে কন্ট্রোলে আছি সেটা একবার যদি বলে দাও যে আমি তো কন্ট্রোল করছি তোমাকে, তাহলে সব শেষ। তো তোমাকে সবসময় হাম্বল রোল প্লে করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কথা শুনেই চলবে হাজবেন্ড। তো এইটাই হচ্ছে ট্রিক। শিল প্রভুপাদ বলছেন women should be trained in submissiveness. This is not slavery, but she can conquer and control husband by this. এটা হাজবেন্ডকে কন্ট্রোল করার উপায়, এটা স্লেভারি নয়। The word cruel is a strong term. Cruel character is a person who derives pleasure from torturing others. But the heart of even a cruel man can be transformed and conquered by his wife's behavior. This shows the power of feminine energy. If she learns the required process of how to serve and please her husband in all circumstances, she can conquer his heart. A man does not have such power. হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে এই ক্ষমতাটা নেই, এই ক্ষমতাটা একমাত্র নারীর আছে।
He cannot so easily transform and conquer the heart of a cruel woman. His energy is simply not that powerful, but a woman's energy is. তো বলছে মেল এনার্জি অতটা পাওয়ারফুল নয়, যদি ওয়াইফ কারোর ক্রুয়েল হয় সেই ওয়াইফকে ট্রান্সফর্ম করা হাজব্যান্ডের পক্ষে সাধ্য নয়। তো হাজব্যান্ড যদি ক্রুয়েল হার্টেড হয়, ওয়াইফের সেই ক্ষমতা আছে তার হার্টটাকে ট্রান্সফর্ম করার। ওয়াইফ ক্যান ট্রান্সফর্ম ক্রুয়েল হাজব্যান্ড, not vice versa. Women's energy is more powerful. তো সবসময় বলা হয় যে অনেকে হয়তো ভাবে যে মেয়েদেরকে সবসময় নিচু দেখানো হয়, নো, এই ক্ষেত্রে বলা হচ্ছে মেয়েদের শক্তিটা পুরুষদের থেকে অনেক বেশি, হৃদয় ট্রান্সফর্ম করার যে শক্তি। আন্ডারস্ট্যান্ডিং দিস ফ্যাক্ট, it becomes clear that a wife can transform her husband's nature and attitude even if he is not a devotee. If she learns the tactic how to conquer husband's heart through her devoted service and delicious cooking, she can bring him closer to Krishna consciousness and even transform him into practicing devotee. তো ভালো ব্যবহার আর ভালো রান্না এই দুটো মেইন জিনিস। সুইট ওয়ার্ডস, ডেলিশিয়াস কুকিং, এই দুটোর মাধ্যমে হৃদয় পরিবর্তন করতে পারে বা হাজব্যান্ডকে কন্ট্রোল করতে পারে সে। So a combination of her being a practicing devotee and him not being interested in devotional life has a good chance for successful marriage. In fact, I know Diksha Gurus who consider marriage for a woman to be so important that they recommend their female disciples to marry a pious, favorable, and supportive person if there is no candidate who is practicing Krishna consciousness strictly, rather than her not marrying at all. তো বলছেন যে যদি যদি ওয়াইফ ডিভোটি হয়, if wife is good devotee, তাহলে ওয়াইফ যদি গুড ডিভোটি হয়, then high chance of transforming husband. তো এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে অনেক সময় ওয়াইফ যদি ভালো ডিভোটেড হয়, তার সাথে মোটামুটি ভক্ত ছেলেও চলবে, ওয়াইফ তাকে ট্রান্সফর্ম করে দিতে পারবে। মানে এগুলো সবই কথা হচ্ছে যদি ডিভোটি না পাওয়া যায় তোমার জন্য ম্যাচ, তাহলে কি করবে? তাহলে মেয়েদের জন্য মোটামুটি পায়াস সোল, সুকৃতিবান আত্মা, তার সাথে বিয়ে চলবে। কিন্তু যদি ছেলে ডিভোটি হয় আর মেয়ে নন ডিভোটি হয়, দ্যাটস আ প্রবলেম। তো সেই জন্য মাতাজি বলছেন যে আমি অনেক সময় অনেক দীক্ষাগুরুকে দেখেছি যারা বলেন যে যদি কোনো মাতাজির জন্য প্রপার ডিভোটি হাজব্যান্ড পাওয়া না যাচ্ছে, তাহলে বলেন কোনো একজন পায়াস সোল যে ভগবান একটু বিশ্বাস করে, ডিভোটি না হলেও তার সাথে বিয়ে করে নেওয়া উচিত। মেয়েদের জন্য বিয়ে করাটা এতটা ইম্পর্টেন্ট যে কোনো পায়াস সোলের সাথেও বিয়ে চলবে যদি ডিভোটি না পাওয়া যায়। However, she will have to cultivate a devoted service attitude of respect and humility and learn the art of acting as the power of inspiration and becoming the auspicious source of energy for him. If this is not there, she may argue with her husband and disrespect him. She may have the misconception that she has to instruct and push him in the right direction, which will only achieve opposite effect. Then she will in actuality stand in the way of his becoming a devotee. তো বলছে এটা চলবে if wife is good and husband non-devotee, then high chance of transforming husband given wife knows the art of submissiveness. ওয়াইফ যদি সাবমিসিভ নেচার কি করে কাল্টিভেট করতে জানে তবেই এটা সম্ভব, সেটা যদি না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। otherwise
প্রবলেম। তো এরকম হতে পারে যে ওয়াইফ মনে করছে যে আমাকে হাজবেন্ডকে ইনস্ট্রাকশন দিতে হবে, তুমি এই করো, তুমি সেই করো, তুমি গীতা পড়ো, তুমি ভাগবতম পড়ো, তুমি মন্দির যাও, এগুলো তাকে বলতে হবে, নাহলে সে কি করে হবে ডিভোটি। এটা ভুল ধারণা। ওয়াইফ যদি ইনস্ট্রাকশন দেয় হাজবেন্ডকে, তাহলে সেটা হিতে বিপরীত হবে। ইফ ওয়াইফ ইনস্ট্রাক্টস husband, then that becomes an obstacle on the path of him becoming a devotee. তো যদি ওয়াইফ ইনস্ট্রাক্ট করতে থাকে, তাহলে তার হাজবেন্ডের ডিভোটি হওয়ার চান্সটা আরো কমে যায়। In spiritual culture, it is understood that the wife creates the spiritual atmosphere in home. This is one of her important contributions to human society at large. Thus, he knows this art. Her husband will be affected and uplifted without a doubt. একটা মাতাজির এই সোসাইটির কন্ট্রিবিউশন হচ্ছে বাড়িতে সুন্দর আধ্যাত্মিক পরিবেশ মেনটেন করা, এবং সে যদি এই আর্টটা জানে তাহলে সেটা সম্ভব। On the other hand, when he is practicing Krishna consciousness, wife is not interested in devotional life. Such a combination is less favorable because the male energy is not as strong. Husband, devotee, plus wife, non-devotee, less chance of wife getting transformed. কারণ মেল এনার্জি অতটা পাওয়ারফুল নয়। যদি কেউ এমন একজন ওয়াইফকে বিয়ে করলো যে ডিভোটি নয়, তাকে পরিবর্তন করা কিন্তু বিরাট ডিফিকাল্ট। প্রভুজি যদি, এরকম এক্সাম্পল আমরা চোখের সামনে দেখেছি, অনেক অনেক ডিভোটি কাপল রয়েছে যে হাজব্যান্ড ডিভোটি ছিল না, খুব ভালো, কিন্তু ওয়াইফ ভালো ডিভোটি, হাজব্যান্ড ভক্তি পথে এসেছে, সুন্দরভাবে ভক্তি করছে তারা দুজন। আই নো সাচ এক্সাম্পলস। এবং আরেকটা এক্সাম্পলও দেখেছি যে হাজব্যান্ড ডিভোটি কিন্তু ওয়াইফ ডিভোটি নয়, তার কিন্তু খুব প্রবলেম, ওয়াইফকে ট্রান্সফর্ম করা ডিফিকাল্ট, কারণ হাজব্যান্ডের সেই এনার্জিটা নাই যেটা ওয়াইফের রয়েছে। He does not, as a rule, have the capacity to create spiritual atmosphere in the home. According to Krishna's recommendation, his purifying duty is to go out and earn an income. হাজব্যান্ডের ডিউটি হচ্ছে বাইরে যাও, রোজগার করে এসো, সেইটা করে সে ওয়াইফকে ডিভোটি বানানো ডিফিকাল্ট। In this way, a husband cannot effortlessly affect and transform the heart of a materialistic wife. Just give me a minute. Okay. So, কারণ মেল এনার্জিটা অতটা স্ট্রং নয়, রাইট? In this way, a husband cannot effortlessly affect and transform the heart of materialistic wife. Therefore, such a combination is not recommended. তো সেই জন্য ওয়াইফের ট্রান্সফর্ম হয়ে যাওয়ার চান্সটা কম, এবং এরকম কম্বিনেশনকে সেজন্য খুব একটা রেকমেন্ড করা হয় না। শিলা প্রভুপাদ একটা পারপটে শ্রীমদ্ ভাগবতমে বলছেন, the wife is expected to be of the same category as the husband. She must be prepared to follow the principles of husband, and then there will be happy life. If the husband is a devotee and the wife is materialistic, there cannot be any peace at home. The wife must see the tendency of the husband and must be prepared to follow him. The success of marriage very much lies in the hands of us women. Such is the power of our feminine energy. We will return to this topic in the second volume of Grihastha Ashram. তো আবার রিইটারেট করছেন সেম পয়েন্ট যে
ওয়াইফের হাতেই বেশি কন্ট্রোলটা থাকে একটা প্রপার গৃহস্থ আশ্রমের জন্য। পরে আরেকটা বইতে আরো ডিটেলস মাতাজি বলবেন এটা সম্বন্ধে, সেকেন্ড ভলিউম যে বই। তো দ্যাটস কমপ্লিটস দিস টপিক, আদার ফ্যাক্টরস অফ কম্প্যাটিবিলিটি। তো নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। আই এম নট টেকিং কোয়েশ্চেন্স টুডে। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। Thank you very much. Hare Krishna. Vansha kalpatarubhyascha kripa sindhubhyo vacha patithanam pavanebhyo vaishnavebhyo namo namaha. अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।